নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। আন্টি, তোমার বড় ছেলেটা সবসময় এমন ঝাড়ি মেরে কথা বলে কেন? মুরগির মাংস কষাতে কষাতে শেফা বেগম ওসিফার এহেন কথা শুনে ভ্রু কুঁচকে তার দিকে চেয়ে বলে ওঠেন, শিখন তোকে কিছু বলেছে? হঠাৎ এমন ভাবে খেপলি কেন আমার বড় ছেলের ওপর? অভিমানের সুরে ওসিফা বলে ওঠে, মা ছাদ থেকে শুকনো কাপড়গুলো তুলতে বলেছিল কিছুক্ষণ আগে। ছাদে গিয়ে কাপড় তোলার সময় ভুলবশত টান লেগে শিখন ভাইয়ের লাল রঙের ওই টি শার্টটা মেঝেতে পড়ে গিয়েছিল। আর আমাদের হট টেম্পারওয়ালা নেতা সাহেব তখন ভর দুপুর বেলা ছাদের মাঝখানে দাঁড়িয়ে ভিটামিন ডি খাচ্ছিলেন। যেই দেখেছি যে তার টি শার্টটা নিচে পড়ে গেছে, অমনি আমার উপর এমন ভাবে চেঁচিয়ে উঠেছিল যেন আমি ইচ্ছে করে ফেলেছি। তুমিই বলো আন্টি, এখানে কি আমার কোনো দোষ আছে? না, অবশ্যই না। এই ছেলেকে নিয়ে যে আমি কোথায় যাব? একটা মানুষের এত রাগও বা কোথা থেকে আসে কে জানে। তুই কষ্ট পাস না মা? তোমার ছেলে তো চিনি ছাড়া চা খায়। এখন হতে চায়ের মধ্যে 4 থেকে 5 চামচ চিনি গলিয়ে দিও, আর পারলে ভাত এবং তরকারির সাথেও তা মিশিয়ে দিও, তাহলে যদি একটু কথার মিষ্টতা আসে। ওসিফার এহেন কথা শুনে শেফা বেগম হো হো করে হেসে উঠে বলেন, তুই এমনিতেই কথা তেমন বলিস না, আর যদি বাই এনি চান্স বলিসও তাহলে এমন একটা কথা বলিস যা শুনে মানুষকে হাসতে হাসতেই দম বন্ধ হয়ে মারা যেতে হবে। যা, বাসা থেকে দ্রুত গোসল করে আয়। মুরগির মাংস রান্না করছি, দুপুরের খাবার একসাথে খাবো। শিফার কথা শেষ হতেই শিখন গামছা দিয়ে চুল মুছতে মুছতে রান্নাঘরে প্রবেশ করে। শিখনকে দেখে ওসিফা মুখ ঝামটি মেরে স্থান ত্যাগ করার জন্য উদ্যত হয়। ওসিফাকে রান্নাঘর হতে বের হয়ে যেতে দেখে শিখন তার উদ্দেশ্যে বলে ওঠে, দুপুরে আমাদের বাসাতেই খেয়ে যা খেপি। ওসিফা দরজার সামনে গিয়ে পেছন ফিরে আর চোখে শিখনের দিকে তাকিয়ে শেফা বেগমের উদ্দেশ্যে বলে ওঠে, আন্টি, তোমার বড় ছেলেকে মানা করে দিও আমাকে যেন খেপি বলে না ডাকে। আমার একটা সুন্দর নাম আছে, আর যদি তা উচ্চারণ করতে সমস্যা হয় তবে আমার সাথে একদম কথাই বলার দরকার নেই। আর তাকে এও বলে দিও আমার পেট ভরে গেছে। আর এক মুহূর্ত দাঁড়ায় না ওসিফা, দৌড়ে সিঁড়ি বেয়ে নেমে দোতলায় তাদের ফ্ল্যাটে চলে যায়। শিখন প্রশ্নসূচক দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে ওঠে, খেপি এমন খেপে আছে কেন মা? কষানো মাংস পানি দিয়ে ঢাকনা দিয়ে তা ঢেকে কণ্ঠ জোরে এনে শেফা বেগম বলে ওঠেন, এমন ভাব করছিস যেন কিছুই বুঝিস না। মেয়েটার সাথে ছাদে বসে অমন ভাবে ঝাড়ি দিয়ে কথা বলছিস কেন? মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। মায়ের কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকে শিখন। তারপর, আচ্ছা এই ব্যাপার, তাহলে দেখছি ব্যাপারটা বলে মাথা দোলাতে দোলাতে নিজের রুমের দিকে পা বাড়ায়। কলিং বেল বেজে উঠতেই ছুটে এসে নীলুফা বেগম সদর দরজা খুলে দেন। বাইরে শেফা বেগম ও তার ছোট ছেলে শাফিনকে দাঁড়িয়ে থাকতে দেখে নীলুফা বেগমের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ভাবি, ভেতরে আসেন। আসিফা কোথায় ভাবি? একটু আগে গোসল করে বের হয়েছেন, এখন মনে হয় পড়ার টেবিলে গিয়ে বসেছে। ভাবি, আসিফাকে নিয়ে যাচ্ছি, আজকে আমাদের সাথে দুপুরের খাবার খাবেও। আচ্ছা ভাবি, কোনো সমস্যা নেই। শেফা বেগম আর এক মুহূর্ত দেরি না করে সোজা ওসিফার রুমে গিয়ে তাকে টেনে নিয়ে 4 তলায় তাদের ফ্ল্যাটে চলে যান। ডাইনিং রুমে নিয়ে ওসিফাকে একটা চেয়ারে বসিয়ে দেয় শেফা বেগম। ওসিফার গালে হাত রেখে বলে ওঠেন, এই মেয়ে, তোর চোখ মুখ এমন ফোলা ফোলা কেন? কান্না করেছিস? উত্তর দেয় না ওসিফা। শেফা বেগম কিছুটা দূরে আরেকটা চেয়ারে বসে থাকা শিখনের দিকে চোখ গরম করে তাকিয়ে আছে, কিছু একটা বলে ইশারায়। সাথে সাথে শিখন চেয়ার হতে উঠে ওসিফার সামনে এসে দাঁড়ায়। আর কোনোদিন ঝাড়ি দিয়ে কথা বলবো না আমি। আসলে তখন মাথা গরম থাকায় তোর উপর রাগ দেখিয়ে ফেলেছি, যেটা একদম উচিত হয়নি। একজনের রাগ আরেকজনের উপরে দেখানোটা আসলে যুক্তিহীন। সরি রে খেপি। কথাগুলো বলা শেষ করেই ওসিফার দিকে কয়েকটা ডেইরি মিল্ক চকলেট এগিয়ে দেয় শিখন। ওসিফা জোরপূর্বক মুচকি হেসে হাত বাড়িয়ে তা নিতে গেলেই কি একটা ভেবে যেন শিখন চকলেটগুলো সরিয়ে নেয়। শিখনের কেন যেন মনে হচ্ছে ওসিফা তার ঝাঁঝালো কথায় কষ্ট পেয়ে কান্না করেনি। চকলেটগুলো শেফা বেগমের হাতে দিয়ে এসে বলে ওঠে, আগে ভাত খাবি, তারপর আম্মু তোর হাতে চকলেট দেবে, তার আগে না। কি বলেছি আম্মু শুনেছো? এখন দ্রুত খেতে দাও। আচ্ছা, তাড়াতাড়ি বস গিয়ে। আগস্ট মাসের শেষের দিক। এই সময় আকাশের বোধহয় মুড সুইং হয়। কখনো বা মাথার উপর তীব্র রোদ বিরাজ করে, কখনো বা আকাশ কালো করা হয় ঝিরিঝিরি বা ভারী বর্ষণ, আবার কখনো বা স্বচ্ছ নীল আকাশে ভেসে বেড়ানো তুলনায় সাদা সাদা মেঘগুলো সকলের চোখ জুড়িয়ে দেয়। এমনই একদিন প্রাইভেট পড়া শেষ করে পড়ন্ত বিকালে ক্লান্ত শরীরে বাসায় ফিরছে ওসিফা। শনিবার হয়, আজ আর স্কুল নেই তার।
হঠাৎ তার পথে বাধা দেয় তামিম। মুহূর্তের মাঝে ওসিফার চোখে মুখে স্পষ্ট রাগের আভা ফুটে ওঠে। তামিম বলে ওঠে, তুমি গতকাল হঠাৎ ব্রেকআপ করলে কেন ওসিফা? আর কিছু না বলে ব্লক করলে কেন? তীব্র কণ্ঠে ওসিফা বলে ওঠে, আমার ইচ্ছে হয়েছে তাই। আমার যাকে ব্লক করতে ইচ্ছে করবে তাকে করব, আর তার জন্য একদম কোনো কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। এবারে সে ব্রেকআপের কথায়, তুমি তো একটা চিটার। কি ভেবেছো আমি কিছুই জানবো না? তোমার সব কীর্তিকলাপ সম্পর্কে আমি জেনে গেছি। আমারই বেস্ট ফ্রেন্ডের সাথে লুকিয়ে লুকিয়ে দেখা করো, ঘুরতে যাও, আর ভেবেছো আমি কিছুই জানবো না? তোমরা দুজনেই বেঈমান। আজকের পর যদি কখনো আমার সাথে কথা বলার চেষ্টা করো তবে তুমি শেষ। পথ ছাড়ো আমার। ওসিফার দিকে আরো এক কদম এগিয়ে তামিম বলে ওঠে। যদি না সারে? ওসিফা ফুঁসতে ফুঁসতে বলে ওঠে, আমার জীবনটাকে তো উল্টোপাল্টা করেই দিয়েছিস। আর কি করতে চাইছিস বল আমাকে, বল। ওসিফা ছোটবেলা হতেই শান্তশিষ্ট, আর বিজ্ঞান বিভাগের ছাত্রী হয়তো পড়াশোনার চাপে আরো শান্তশিষ্ট হয়ে গেছে। এমন শান্তশিষ্ট মেয়ের মাঝে হঠাৎ এমন আক্রমণাত্মক রূপ দেখে ভীত হয়ে যায় তামিম। তামিমকে আরো অবাক করে দিয়ে পাশ থেকে বড় একটা ইট তুলে নিয়ে তার দিকে তেড়ে যায় ওসিফা। আর ফের যদি তোকে আমার সামনে দেখেছি তো তোর একদিন কি আমার যে কয়দিন লাগে। তামিম আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না, দৌড়ে দৃষ্টি সীমানার বাইরে চলে যায়। হাত থেকে ইটটা ফেলে দিয়ে ওসিফা সেদিকে তাকিয়ে কেঁদে ওঠে। তোর মতো পড়াকু মেয়েও যে প্রেম করতে পারে তা স্বপ্নেও ভাবিনি আমি। তা বাসায় জানি এ কথা? পেছন হতে হঠাৎ এহেন কথা কানে ভেসে আসতেই আতকে উঠে পেছন ঘুরে তাকায় ওসিফা। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে ভয়ে সারা শরীর তার কাঁপতে শুরু করে দিয়েছে। এবার যদি এই লোকটা তার বাবা মাকে এসব কথা বলে দেয়। শিখন ভাই, আপনি এখানে? ওসিফার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে শিখন বলে ওঠে, এই তো একটা মিটিং থেকে ফিরছিলাম, ভাবলাম সিএনজিতে না চড়ে শর্টকাট ধরে অলিগলি দিয়ে হেঁটেই বাসায় যাই। শিখন ভাই প্লিজ, আপনি কাউকে কিছু বলবেন না। আর আব্বু যদি জানতে পারে এসব তাহলে আমাকে মেরেই ফেলবে। আচ্ছা তা না হয় বললাম, তবে এই বয়সটা আবেগের জোয়ারে ভাসিয়ে রাখে মানুষকে। যে সাথে কুলে পৌঁছাতে পারে সে জীবনে কিছু একটা করতে পারে। আমার আশা ছিল তুই অন্তত ডুববি না, কিন্তু আজ তা মিথ্যে প্রমাণিত হয়ে গেল। ডুবলি তো ডুবলি, তাও আবার এই তামিমের জন্য। ওর সম্বন্ধে কিছু জানতিস না আগে থেকে? একেই কেন তোর বয়ফ্রেন্ড বানাতে হলো? এর চেয়ে ওই যে আমাদের পাশের গলি যে রিফাত তোকে পছন্দ করে, ওর সাথে প্রেম করতি। ছেলে তোর চেয়ে খাটো, তাতে কি লয়াল তো হতো। শিখনের কথা শুনে লজ্জায় মাথা নুয়ে নেয় ওসিফা। নিজের উপর তার বড্ড রাগ হচ্ছে। তা কতদিনের রিলেশন তোদের? 2.5 বছরের। তবে ওর সাথে আর কোনো সম্পর্ক নেই আমার। চিট করেছে আমার সাথে। বলেই হু হু করে কেঁদে ফেলে ওসিফা। ওসিফার কথা শুনে শিখন 2 কদম পেছনে সরে যায়। অবাক কণ্ঠে বলে ওঠে, হোয়াট? 2.5 বছর? 2.5 বছর পর এসে চিনেছিস ওকে? অথচ একটু খোঁজ নিলেই ওর সম্বন্ধে সব জানতে পারতি। তোর মাথায় তো একদম ঘিলু নেই দেখছি। তাহলে রেজাল্টটা তো ভালো করিস কিভাবে? ওসিফা শিখনের দিকে এগিয়ে যায় কিছুটা। তার কিছুতেই শিখনকে ভরসা হচ্ছে না। যদি সে তার বাসাতে সব বলে দেয়। অনুরোধের সুরে শিখনের উদ্দেশ্যে বলে ওঠে, শিখন ভাই প্লিজ, আব্বু আমাকে কিছু বলবেন না, না হলে তারা কষ্ট পাবে অনেক। আচ্ছা বলবো না, যা। তবে এই কথাটা আরো আগে ভাবা উচিত ছিল তোর। এখন বাসায় চল, সন্ধ্যে নেমে আসছে। আর যেতে যেতে বল আসলে কি হয়েছে ওর সাথে। আর একটু আগে ওভাবে ওকে ইট দিয়ে ধাওয়া করলি কেন? বাসার দিকে অগ্রসর হতে হতে ওসিফা সবকিছু শিখনকে খুলে বলতে থাকে। বাসায় ফিরেই ওসিফা দেখে গ্রাম হতে তার দাদি এসেছে। ওসিফার খুশি আর দেখে কে, দৌড়ে গিয়ে দাদির গলা জড়িয়ে ধরতেই জুলেখা বেগম ঝাড়ি দিয়ে তার গলা হতে ওসিফার হাত সরিয়ে দেন। এই সর সর, আমাকে ধরবি না একদম। আমার সাথে এত খাতির পাতাইতে আসার কোনো দরকার নাই। আর তুই এইসস বাইরে থেকে গতরে দুলাবালি নিয়ে কোন আক্কেলে আমারে জড়ায় ধরিস তুই? লজ্জায় কান্না চলে আসে ওসিফার। জুলেখা বেগম হাঁক ছেড়ে নীলুফা বেগমকে ডাকতেই রান্নাঘর হতে ছুটে আসেন তিনি। মুখমণ্ডলে রাগের আভা ফুটিয়ে তুলে জুলেখা বেগম বলে ওঠেন, মেজো বউ, তোমার কাজবাজ তো একদম ভালো না। মাইয়া সন্ধ্যা মাথায় কইরা বাড়ি আসলো আর তুমি কিছুই কইলা না। আম্মা, ও তো প্রাইভেট পড়তে যায়, তাই আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় আর কি। জুলেখা বেগমের মুখমণ্ডলে ফুটে ওঠে রাগের মাত্রা আরো বেড়ে যায়। ছ্যাদ করে বলে ওঠেন, সন্ধ্যার সময় মাইয়া মানুষের আবার কিসের প্রাইভেট? কাইল দিয়া কোনো প্রাইভেট নাই ওর। ওসিফা অশ্রুসিক্ত নয়নে নীলুফা বেগমের দিকে তাকাতেই তিনি বলে ওঠেন, ওসিফা, দ্রুত তোর রুমে যা, ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়ে তারপর পড়তে বস, দ্রুত যা। ওসিফা রুম হতে বের হয়ে যেতেই নীলুফা বেগম তার শাশুড়ির উদ্দেশ্যে বলে ওঠে, রাগ করবেন না মা, ওসিফা আমাদের মেয়ে, তার ভালো মন্দ সম্বন্ধে বুঝি আমরা। আপনি অন্তত ওর বেশি কিছু বলবেন না। আপনি ওর দাদি, তবে দাদি হিসেবে কখনো কোনো দায়িত্ব তো পালন করেননি। ওকে যখন প্রথম হসপিটাল থেকে বাসায় নিয়ে এসেছিলাম তখন ওকে ছুঁয়েও দেখেছিলেন না আপনি, শুধুমাত্র ও মেয়ে বলে।
চুলায় তরকারি দিয়ে এসেছি মা, আসছি। হনহন করে রুম হতে বেরিয়ে রান্নাঘরে চলে যান নীলুফা বেগম। জুলেখা বেগম অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকেন। নীলুফা বেগমকে এর আগে কখনো তো প্রতিবাদী হতে দেখেননি তিনি। অবশ্য মনে তার পাহাড় সম রাগ ও বাসা বাঁধে নীলুফা বেগম ও ওসিফার বিরুদ্ধে। রাতে সকলে একসাথে খেতে বসেছে। রুই মাছের মাথার এক পাশ চিবোতে চিবোতে জুলেখা বেগম বলে তার মেজো ছেলে আসিফ খন্দকারের উদ্দেশ্যে বলে ওঠেন, দত্তক নেওয়া মেয়ের প্রতি তোরা একটু বেশি আদর্শ দেখিয়ে ফেলছিস না বাবু? ডাইনিং রুমে উপস্থিত সকলে বিস্ফোরিত নয়নে জুলেখা বেগমের দিকে তাকিয়ে চেয়ে পড়ে। আসিফ খন্দকার কিছু বলে ওঠার আগে আবার তিনি ওঠেন, তোর বউ বন্ধা তা মাইনা নিছিলাম আমি, বাচ্চা দত্তক নিবি সে কথা মাইনা নিছিলাম, কিন্তু দত্তক নিলি তাও নিলি একটা মাইয়া, এনে দিয়ে তোদের ভবিষ্যৎ কি ক আমার একটু? তোর সব সম্পত্তি নিয়ে তো সেই শ্বশুর বাড়ি যাই এই ঠাই করবে। একখান ছেলে পেলে যদি দত্তক নিতি তাহলে জায়গার জিনিস জায়গায় থাকতো। আর তোর বউ যে এই মায়ের খালি পালিত মা হয়ে যে তেজ দেখায়, বাবারে বাবা। হুঙ্কার দিয়ে ওঠেন আসিফ খন্দকার। আম্মা, আসিফা অবাক দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়ে বলে ওঠে, আমি তোমাদের দত্তক নেয়া মেয়ে, আসল মেয়ে নই তাই তো বাবা? কথাটা শেষ হতে চোখ হতে নোনা জল গড়িয়ে পড়ে ওসিফার। সে তার বাবা মায়ের দত্তক নেওয়া মেয়ে শুনে কষ্ট না পেলেও জুলেখা বেগমের বলা কথাগুলো তার বুকে তীরের মতো এসে বিঁধেছে। এক মুহূর্তে আর ডাইনিং রুমে থাকেন ওসিফা। ছুটে নিজের বেডরুমে প্রবেশ করে, ছিটকিনি তুলে দেয় দরজায়। পেছন হতে আসিফ খন্দকার ও নীলুফা বেগম বারবার ডাকলেও সে আর পেছনে ফিরে তাকায়নি। আম্মা, এটা বলা কি খুব দরকার ছিল? আজ পর্যন্ত ওকে আমরা বুঝতেই দিইনি যে ও আমাদের দত্তক নেওয়া মেয়ে, কিন্তু আপনি করলেনটা কি? আর ছেলে মেয়ে নিয়ে বৈষম্য করার অভ্যাস বোধহয় আপনার কোনোদিনও যাবে না। আপনার সম্পত্তি নিয়ে খুব মাথা ব্যথা আম্মা, কিন্তু নিজের ছেলে যে কতটা সুখে আছে তা আর চোখে পড়লো না আপনার। বলেই হনহন করে ডাইনিং টেবিল হতে উঠে চলে যায় আসিফ খন্দকার। হঠাৎ আসিফ খন্দকার নাম্বার হতে কল আসতে চমকে উঠে শিখন। আসিফ খন্দকার লোকটা তাকে ব্যক্তিগতভাবে তেমন একটা পছন্দ করে না, শুধুমাত্র সে রাজনীতি করে বলে। তাই এই মুহূর্তে তার নাম্বার হতে কল আসাটা আসলেই শিখনকে খুব ভাবে অবাক করেছে। কল রিসিভ করতেই অপর পাশ হতে আসিফ খন্দকার অসহায় কণ্ঠে বলে ওঠেন, হ্যালো শিখন, তুমি একটু দ্রুত ভাবি ভাইকে নিয়ে আমাদের ফ্ল্যাটে আসো বাবা। আশিফা সেন্সলেস হয়ে গেছে, কিছুতেই জ্ঞান ফিরছে না, অ্যাম্বুলেন্স কল করছে, তোমরা একটু দ্রুত আসো। আমরা এক্ষুনি আসছি আঙ্কেল। বলেই কল কেটে দেয় শিখন। এমন অপ্রত্যাশিত খবরের জন্য তার শরীর শীতল হয়ে গেছে। ছুটে সে তার বাবা মায়ের রুমে চলে যায়। তামিমের মতো একটা চরিত্রহীন ছেলের জন্য তুই কষ্ট পাচ্ছিস কেপি? কোন পর্যায়ে দুশ্চিন্তা করলে ভয় সৃষ্টি হলে আর কষ্ট বুকে জমিয়ে রাখলে প্যানিক অ্যাটাক এসে যায় বলতো? তুই কি কিছু দেখে ভয় পেয়েছিস? শিখনের প্রশ্নের কোনো জবাব দেয় না ওসিফা। নিষ্পলকভাবে সিলিং এর দিকে তাকিয়ে আছে সে। ওসিফার জ্ঞান ফিরেছে আরো 1 ঘন্টা আগে। ঘড়িতে এখন রাত 3:20 একটু আগেও কেবিনে তার বাবা মা সহ সকলে উপস্থিত ছিল। শিখন জোর করে তাদেরকে খাবার খেতে পাঠিয়ে দিয়েছে। ওসিফাকে নীরব থাকতে দেখি কিঞ্চিত রাগ এসে ভর করে শিখনের মনে। রাগ নিয়ন্ত্রণের জন্য দ্রুত কেবিনের বাইরে চলে যায় সে। শিখন কেবিন হতে বের হয়ে যেতে টুপ করে 1 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে ওসিফার চোখ হতে। ওসিফা কিভাবে তাকে বোঝায় শুধু প্রেমিকের ভালোবাসা পাওয়ার দিক থেকেই সে দুর্ভাগিনী নয়, বাবা আর মা বাদে যে তার আর কিছুই নেই আপন বলতে। যাদের এতদিন আপনজন ভেবে এসেছে তারা কেউ তার আপনজন নয়, আর না তাকে ভালোবাসে। এতদিন পরে সে এসে তাকে কিভাবে পরিবার হতে সরিয়ে দেবে সেই নীল নকশা আঁকছে তার দাদি ও প্রিয় বড় চাচা চাচি। রাতে খাবার টেবিল হতে উঠে যাওয়ার পর আসিফ খন্দকার ও নীলুফা বেগম অনেক ডাকাডাকি করার পরও আসিফা দরজা খুলছিল না। সকলে ঘুমিয়ে যাওয়ার পরে খাবার পানি আনতে বের হয়েছিল ওসিফা। দাদির রুমের পাশ হতে যাওয়ার সময় নিজ কানে সে দাদি আর বড় চাচার ফোন আলাপ শুনে ফেলেছিল। তারপর আর নিজেকে ঠিক রাখতে পারেনি ওসিফা। ছুটে পুনরায় নিজের রুমে চলে গিয়েছিল, কিন্তু তখন আর দরজা লাগিয়ে দেওয়ার মতো শক্তিটুকু ছিল না তার শরীরে। ভয়, দুশ্চিন্তা আর পাহাড়সম কষ্ট একত্রিত হয়ে প্যানিক অ্যাটাক এসে গিয়েছিল ওসিফার, যার দরুন তীব্র শ্বাসকষ্ট ও মাথা ব্যথায় নিজেকে আর নিয়ন্ত্রণ করতে না পেরে সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিল। আর হাতের গ্লাসটা মেঝেতে পড়ে তীব্র শব্দ করে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছিল। শব্দ শুনেই আসিফ খন্দকার ও নীলুফা বেগম হন্তদন্ত হয়ে ছুটে এসেছিলেন ওসিফার রুমে। সকাল হতেই ওসিফাকে হসপিটাল হতে বাসায় নিয়ে আসা হয়। খবর পেয়ে আশেপাশের সকল প্রতিবেশীরা ছুটে এসেছে ওসিফাকে দেখতে। বাসা খালি হতেই আসিফ খন্দকার ও নীলুফা বেগম ওসিফার রুমে যান। আসিফ খন্দকার খাটে মেয়ের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে থাকেন, আমরা আসলে কখনো চাইনি এই দত্তক নেওয়ার ব্যাপারটা শুনে তুমি কষ্ট পাও বা পদে পদে নিজেকে একা ভাবো। এই জন্যই মূলত এই 16 বছরে তোমাকে আমরা জানতেই দিইনি ব্যাপারটা। তুমি যে আমাদের দত্তক নেওয়া মেয়ে, আমাদের কখনো তার স্মরণেই আসেনি। দাদির কথা শুনে কষ্ট পেও না মা, জানোই তো উনি কেমন। আমরা তোমাকে অসম্ভব ভালোবাসি, আর আমরাই তোমার মা বাবা। আজকে থেকে ভুলে যাও তুমি আমাদের দত্তক নেওয়া মেয়ে,
আগে যেমন ছিলে তেমনি হয়ে যাও। তোমাকে সুস্থ না দেখলে আমরা ভালো থাকি না মা। আসিফা অপলক দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়ে থাকে। মুখে যেন কিছু বলার শক্তিই পাচ্ছে না সে। এত ভাগ্যবতী সে। নীলুফা বেগম আড়ালে ওড়নার আঁচল দিয়ে চোখের পানি মুছে নেন। আমি তোমাদের অনেক ভালোবাসি আব্বু আম্মু। বলতে বলতে কেঁদে ফেলে ওসিফা। আসিফ খন্দকারের তার বৃদ্ধ আঙ্গুল দিয়ে ওসিফার চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, আমাদের যদি ভালো রাখতে চাও তবে এই চোখে কোনোদিন পানি আসতে দিও না। ওসিফা শোয়া অবস্থাতেই ঘাড় কাত করে হ্যাঁ সূচক ইঙ্গিত দেয়। বিকাল 5:33 ওসিফা সোফায় বসে বসে টিভিতে মুভি দেখছে। হঠাৎ কলিং বেল বেজে উঠতে রান্নাঘর হতে নীলুফা বেগম গলা উঁচিয়ে বলে ওঠেন, ওসিফা দরজাটা খুলে দে তো, মনে হয় শেফা ভাবি এসেছে। আচ্ছা মা। বলেই হাসি হাসি মুখে দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। দরজার সামনে প্রত্যাশিত মানবীকে দেখতে না পেয়ে ব্রু কুঁচকে আসে ওসিফার। 3 জন মহিলা দাঁড়িয়ে আছে দরজার অপর প্রান্তে। তাদের মধ্যে হতে একজন মহিলা পান চিবোতে চিবোতে বলে ওঠেন, তুমি ওসিফা না? জি। ওসিফাকে কিঞ্চিত ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যায় মহিলা 3 জন। অবাক দৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাণ্ড দেখছে ওসিফা। মহিলা 3 জন সোফায় বসতেই ওসিফার হুঁশ ফিরে আসে। আপনারা কারা? পরিচয় কি আপনাদের? বলেই সোফার দিকে এগিয়ে যায় ওসিফা। আমরা কারা তা পরে চিনো, এখন এদিকে আসো তো দেখি। বলেই ওসিফার ডান হাত ধরে টান দেয় একজন মহিলা। ওসিফাকে তাদের মাঝে বসিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকেন। গায়ের রং যা আছে তাতে চলে আর কি, অতটাও ফর্সা না যা আশা করেছিলাম। নাক, চোখ আর হাতে পায়ের গঠন ভালো আছে, কিন্তু গায়ে পায়ে একটু চিকন। যাই হোক, সমস্যা নাই, ঠিকঠাক ভাত পানি খাওয়ালে ঠিক হয়ে যাবে। আমাদের ছেলের সাথে মোটামুটি মানাবে। রান্না বান্না কি কিছু শিখিয়েছে তোমার মা? আর পায়ে কোনো সমস্যা আছে নাকি? দেখি একটু হেঁটে দেখাও তো দেখি। এমন অদ্ভুত অদ্ভুত কথা শুনে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে ওসিফা। উঠে দাঁড়াতে নিলেই নীলুফা বেগম রাগ মিশ্রিত কণ্ঠে বলে ওঠেন, কেন, কি উড়ে উড়ে কি আপনাদেরকে সদর দরজা খুলে দিয়েছিল নাকি? ওসিফা এদিকে আয় দ্রুত। ওসিফা দ্রুত পায়ে তার মায়ের কাছে যেতেই তিনি বলে ওঠেন, অচেনা মানুষ এসেছে দেখেছিস যখন, তখন আমাকে ডাক দিলি না কেন? আর এনাদের ঢুকতেই বা দিলি কেন? ওসিফা ভীত চোখে নীলুফা বেগমের দিকে তাকিয়ে বলে ওঠে, ওনারা তো ঠেলে ভেতরে প্রবেশ করেছে আম্মু। পরিচয় জিজ্ঞাসা করেছি তাও বলিনি। কেমন কেমন ব্যবহার করছেন ওনারা আমার সাথে। ওসিফার হাতে নুডলসের বাটি ধরিয়ে দিয়ে তাকে রুমে পাঠিয়ে দেন নীলুফা বেগম। নীলুফা বেগমের এমন রাগান্বিত ভাবমূর্তি দেখে ঘাবড়ে যান মহিলা 3 জন। নীলুফা বেগম তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলেন, কি হলো বলছেন না কেন? আমার মেয়ে কি উড়ে উড়ে গিয়ে আপনাদের দরজা খুলে দিয়েছিল? কারো বাসায় এভাবে কেউ প্রবেশ করে? আর আমার মেয়েকে এত নিকৃষ্টভাবে জাজ করার অধিকার দিয়েছে কি আপনাদের? দেখুন আপা, আমরা আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে প্রস্তাব নিয়ে এসেছিলাম। কার অনুমতি নিয়ে এসেছেন? আমাদের সাথে কখনো যোগাযোগ হয়েছে এ বিষয়ে? আমরা তো আমাদের মেয়ের বায়োডাটাও কোনো ঘটককে দেইনি। তবে কার ইনভাইটেশনে এসেছেন? এসেছেন ঠিক আছে, মেয়ের অভিভাবকের সাথে কথা না বলে, তাদের অনুমতি না নিয়ে কোন আক্কেলে মেয়েকে যাচাই বাছাই করা শুরু করেছিলেন? আমাদের মেয়ের এখনো বিয়ের বয়সই হয়নি। খোঁজ খবর নিয়ে টার্গেট করে যখন এসেছেন, তবে এটাও তো জানার কথা। দেখুন আপা, আপনি ভুল ভাবছেন আমাদের। আপনি এমনভাবে কথা বলছেন কেন? আমি কি খুব শখ করেই এমন আচরণ করছি বলে মনে হচ্ছে আপনাদের? আপনাদের আচার আচরণ আমার মাথায় রক্ত উঠিয়ে দিয়েছে। মেয়ে দেখতে এসেছেন ভালো কথা, আগে তার বাবা মাকে ডাকুন, কথা বলুন, তাদের সম্মতি চান মেয়ে দেখার জন্য। যতই মেয়ে না দেখাতাম, অন্তত এমন ব্যাপারটা করতে বাধ্য হতাম না। আর আপনারা মেয়ে হয়ে কিভাবে এমন আচরণ করেন? মেয়ের গায়ের রং, চোখ মুখ ও হাত পায়ের গঠন, পায়ের সমস্যা আছে কিনা, এগুলো দিয়ে বিচার করেন মেয়েকে। তা মেয়ে দেখতে যাওয়ার আগে কি খোঁজ খবর নেন না? সৃষ্টিকর্তার সৃষ্টি অশেষ সুন্দর, সেই সৃষ্টি নিয়ে জাজ করা বা রং তামাশা করার অধিকার আপনাদেরকে দিয়েছে। ভালোই ভালোই বলুন কার কথা এখানে এসেছেন, নতুবা পুলিশ ডাকতে বাধ্য হব এবং বাল্যবিবাহের জন্য প্রস্তাব দেওয়ায় জেলের ভাত খাইয়ে ছাড়বো আপনাদের। নীলুফা বেগমের কথায় ভীত চোখে মহিলা 3 জন এক কাপড়ের দিকে চাওয়াচাই করে। অতঃপর পাত্রের মা আমতা আমতা করে বলে ওঠে, আপা, আমরা আপনার শাশুড়ির বাপের বাড়ির এলাকার লোক। আপনার শাশুড়ির কথাতেই আমরা আপনার মেয়েকে দেখতে এসেছি। আসিফ খন্দকার সবে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে প্রবেশ করেছেন। ইতিমধ্যে এহেন কথোপকথন শুনে তিনি গর্জে ওঠেন, আম্মা, আম্মা, দ্রুত ড্রয়িং রুমে আসুন তো। স্বামীর এহেন হুঙ্কার শুনে নড়ে চড়ে ওঠে নীলুফা বেগম। কিছুক্ষণ বাদে জুলেখা বেগম ড্রয়িং রুমে আসেন। কি হইছে, এমনি ডাকতেছিস কেন? এনারা কারা? আমি কি আপনাকে একবারও বলেছি ওসিফাকে বিয়ে দেব? আম্মা, ছেলে খুঁজুন তো। ওর তো এখনো বিয়ের বয়সই হয়নি, সবে মাত্র 10ম শ্রেণীতে পড়ছে। কয়েক মাস পরেই মেয়েটার এসএসসি পরীক্ষা। আপনার কাজবাজের জন্য মেয়েটা কষ্ট পাচ্ছে।
রেজাল্টটাও খারাপ হয়ে যেতে পারে আপনার জন্য। আর আপনারা 3 জন প্লিজ আজ আসতে পারেন। মহিলা 3 জন বাসা হতে বের হয়ে যেতে আসিফ খন্দকার পুনরায় বলে ওঠেন, আপনার জন্য মেয়েটাকে গতকাল মাঝরাতে হসপিটালে নিতে হয়েছে। কেন আপনি ওকে সহ্য করতে পারেন না? কেন একটু দাদির আদরের ভাগও পায় না? আপনাকে তো অসম্ভব ভালোবাসে, তবে সে কেন আপনার থেকে এক ফোঁটা ভালোবাসা পায় না আম্মা? বড় ভাই আর ছোট ভাইদের ছেলে মেয়েদের তো কত আদর করেন, তবে আমার মেয়ের ক্ষেত্রে এমন অবিচার কেন? একটু কি মায়া হয় না আপনার? আম্মা কাল বড় হয়ে এসে আপনাকে নিয়ে যাবে, ব্যাগপত্র গুছিয়ে রাখবেন, আর যখন যা প্রয়োজন হবে আমাকে কল করবেন, আমি পাঠিয়ে দেবো বা নিজে গিয়ে দিয়ে আসবো। কিন্তু আজকের পর হতে আপনার সম্মুখে আর আমার মেয়ে যাবে না। বাবু, তুই পরের মাইয়ার জন্য আমার সাথে এমন করতে পারলি? কে পরের মেয়ে আম্মা? ও আমার মেয়ে। আমি অন্যায় কিছু করিনি আম্মা। আপনাকে কখনো ছেলের ভালোবাসা হতে বঞ্চিত করব না, কিন্তু দয়া করে আম্মা আমাদেরকে সন্তানহীন করার আর চেষ্টা করবেন না প্লিজ। কেন আপনার চোখে আমার সুখটা একটু পরিলক্ষিত হয় না আম্মা? ছেলে মেয়ে এর মধ্যে বৈষম্য করে কি লাভ পাওয়া যায় আম্মা? বাবা মায়েদের কাছে তো তাদের পরিচয় একটাই, সন্তান। কই আপনি তো জুইয়ের সাথে আমাদের 3 ভাইয়ের কখনো বৈষম্য করেন না। আর আপনিও তো একটা মেয়ে আম্মা। আম্মা, ওসিফাই আমাদের মেয়ে, ওসিফাই আমাদের ছেলে। আসিফ খন্দকার আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বাসা হতে বেরিয়ে যান। নীলুফা বেগম অনেকবার ডাকলেও সে আর দাঁড়ায়নি। জুলেখা বেগম ফুসতে ফুসতে নীলুফা বেগমের উদ্দেশ্যে বলে ওঠেন, আমার ছেলের কানে দিন রাত আমার নামে বিষ ঢালো তুমি, তাই না? নাকি তাবিজ করছো আমার ছেলেটারে? আমার ছেলে কেন আমার বিরুদ্ধে চাইতেছে দিন কি দিন? নীলুফা বেগম কিংকর্তব্য বিমূঢ় হয়ে যান জুলেখা বেগমের কথা শুনে। আম্মা, এসব কি বলছেন আপনি? ছি, আপনার ছেলে আপনাকে অসম্ভব ভালোবাসে আম্মা। একবারও কি ভেবেছেন আপনার কিছু কাজবাজের জন্য আপনার ছেলে ভয়ঙ্কর কষ্ট পেয়েছে এবং তা থেকে আজ এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে? আমি আপনাকে যথেষ্ট সম্মান করি এবং ভালোবাসি আম্মা। আপনার নামে কেন আমি বিষ ঢালবো? আপনি কিভাবে বলতে পারলেন এটা আম্মা? নীলুফা বেগম ওনা দিয়ে চোখ মুছে নিয়ে সোজা রান্নাঘরে চলে যান রাতের জন্য ভাত চড়িয়ে দিতে। আন্টি, আমি খেপিকে স্কুলে এগিয়ে দিয়ে আসছি, আপনি বাসায় যান, বাইরে অনেক রোদ এমনিও। আমি বাইকে করে দ্রুত পৌঁছে দেবো ওকে। বাঁচালে তুমি আমাকে শিখন। এই দুর্বল শরীরে ওকে একা যেতে দিতে ভরসা পাচ্ছিলাম না। বাসায় আবার বড় ভাসুর এসেছেন, দুপুরের রান্নাও চড়াতে হবে। তুমি একটু সাবধানে বাইক চালিও, কেমন? জি আন্টি, অবশ্যই। আপনি এখন বাসায় যান। শিখন ওসিফাকে নিয়ে দৃষ্টি সীমানার বাইরে চলে যেতে নীলুফা বেগম নিশ্চিন্ত মনে বাসায় সিঁড়ি বেয়ে দোতলায় চলে যান। শিখন ভাই, 1.5 বছর পর আবার বাইক চালানো শুরু করলেন যে, আন্টি অনুমতি দিয়েছে? তোর আন্টিকে অনেক কষ্টে রাজি করিয়েছিলে, এখন তুই আমাকে যদি তোর আর আমার পরিবারের সামনে কালারিং করতে না চাস তবে আমার কাঠটা ধর ভাই। কখন জ্যামে পড়বো আর হুট করে ব্রেক চাপবো আর তখন তুই মাঝ রাস্তায় উল্টে পড়বি। এমনি তোর বাপ আমাকে তেমন একটা পছন্দ করে না। ওসিফা চরম দ্বিধাদ্বন্দ্বে ভুগেও কাপা হাতটা শিখনের কাঁধে রাখে, অতঃপর দৃঢ় কণ্ঠে শিখনের নিকট শুধায়, এই রাজনীতি করে কি এমন মজা পান শিখন ভাই? আছে আছে, তোর মতো গোবরে ঠাসা মাথাওয়ালা মেয়ে তা বুঝবে না। কিঞ্চিত রেগে যা ওসিফা গাল ফুলিয়ে বলে ওঠে, কি বললেন আপনি? এবার দেখুন আমিও রাজনীতি করব। হো হো করে হেসে ওঠে শিখন বলে, শুধুমাত্র আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তুই তোর ডাক্তার হওয়ার স্বপ্ন বাদ দিয়ে রাজনীতিবিদ হবি এখন খেপি? ওসিফা কিছু বলার আগে লম্বা জ্যামে এসে আটকে যায় তাদের বাইক। আসসালামু আলাইকুম ভাই। পরিচিত কারো কণ্ঠ শুনে শিখন পাশে ফিরতেই দেখে তার ভার্সিটিরই এক ছোট ভাই। মুখে কিঞ্চিত হাসি ফুটে শিখন বলে ওঠে, ওয়ালাইকুম সালাম, কেমন আছো হৃদয়? এই তো ভাইয়া ভালোই আছি। পেছনে কে? আমাদের ভাবি নাকি? থতমত খেয়ে যায় শিখন। কিছু বলতে যাবে তার আগে ওসিফা একগাল হেসে বলে ওঠে, হ্যাঁ, আমি আপনাদের ভাবি ভাইয়া, শিখন খানের একমাত্র গার্লফ্রেন্ড। এহেন কথা শুনে শিখন বিস্ফোরিত নয়নে ওসিফার দিকে তাকাতেই ওসিফা একটা চোখ টিপ্পনি দিয়ে বিড়বিড়িয়ে বলে ওঠে, কি কেমন দিলাম নেতা সাহেব? শিখন যেন কথা বলার ভাষাই খুঁজে পাচ্ছে না। অবাকের শীর্ষে পৌঁছে হা হয়ে পেছনে ফিরে ওসিফার দিকে তাকিয়ে থাকে সে। ভাবিকে নিয়ে আমাদের বাসায় গিয়ে বেরিয়ে আসবেন ভাই, আম্মা অনেক খুশি হবে। শিখন অবাক চোখে হৃদয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে যে কিছু বলতে যাবে অমনি জ্যাম ছেড়ে দিতে হৃদয় বাইক স্টার্ট দিয়ে মুহূর্তের মাঝে দৃষ্টি ছাড়িয়ে বহুদূর চলে যায়। শিখন হা হয়ে একদিনে সেদিকে তাকিয়ে থাকে। ওসিফা শিখনের ঘাট ধরে ছাকিয়ে দিয়ে বলে ওঠে, শিখন ভাই, দাঁড়িয়ে আছেন কেন? আমার লেট হয়ে যাচ্ছে তো। একটু আগে কি বললি তুই? কই, কি বললাম আমি? তুই আমার গার্লফ্রেন্ড কবে থেকে হলি? শিখনের কথায় শব্দ করে হেসে ওঠে ওসিফা বলে, আপনি আমাকে একটু আগে অপমান করলেন না, তার জন্য ছোট্ট করে একটু প্রতিশোধ নিলাম আর কি। নিন, এখন ঠেলা সামলান কিছুদিন।
আর দ্রুত চলুন এখন, আমাকে নিশ্চিত আজকে মিস দাঁড় করিয়ে রাখবে ক্লাসের বাইরে। তোকে তো আমি আজকে সন্ধ্যায় দেখছি। স্কুল থেকে আয় আজকে তুই। বলেই বাইকে স্টার্ট দেয় শিখন। কিরে বেটা, জীবনেও প্রেম করবি না বলতে বলতে শেষ পর্যন্ত একটা স্কুল বাচ্চা মেয়ের সাথে প্রেম শুরু করছিস। না, একদিক দিয়ে ভালোই করছিস। আমাদের দেশে অধিকাংশ মেয়ের ফ্যামিলির ছেলে চাকরি পাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে পারে না। কেন ভাই, 2টা বছর অপেক্ষা করলে কি এমন সমস্যা হয়? আমাকেই দেখ, চাকরি পেতে এখনো 2-3 বছর সময় লাগবে। শুনে আশিকে বিয়ে দিয়ে দিল। বেকার ছেলের সাথে তারা মেয়ে বিয়ে দেবে না। কত করে রিকোয়েস্ট করলাম মাত্র 2টা বছর অপেক্ষা করতে, কিন্তু করলোই না। কি আর করার, সব বাবা মাই তার মেয়ের ভালো চাই। তবে তারা যদি একটু সাপোর্টিভ হয় তাহলে আমাদের মতো রাহাত আরশিদের কি আর জিন্দা লাশ হয়ে বেঁচে থাকা লাগে? রাহাতের কথায় শিখন কপাল চাপড়ে বলে ওঠে, তোর কষ্টটারও বুঝি রে বেটা, কিন্তু তোকে আমার প্রেমের কথা কে বলেছে? হৃদয়, কোথায় যে যাবো আমি? আরে ওটা আমার গার্লফ্রেন্ড না। আমাদের বিল্ডিং এর 2 তলায় যে অসিফা থাকে, ওকে দেখে হৃদয় ভাবছে আমার গার্লফ্রেন্ড। মেয়ে তো খারাপ না, তাই গার্লফ্রেন্ড বানিয়ে ফেল। তুই কি চাচ্ছিস আমার জীবনও তোর মতো হয়ে যাক? মেয়ের বাপ রাজনীতি পছন্দ করে না, আমার সাথে মেয়ে দেবে বলে মনে হয় তোর? আমার আম্মুর তো বিশাল শখ অসিফাকে তার বড় ছেলের বউ বানাবে। তাহলে চিন্তা কিসের, লেগে পড় বেটা, মেয়ের বাপকে আমরা সামলাবো। তুই চুপ কর তো, আমি যাচ্ছি, আমার মিটিং আছে একটা। তুই সারা জীবন মিটিংই করে যা, তোর আর প্রেম বা বিয়ের সাথে কিছু করার দরকার নেই। কলিং বেল বেজে উঠতেই শিখন উঠে গিয়ে সদর দরজা খুলে দেয়। বাহিরে ওসিফাকে দাঁড়িয়ে থাকতে দেখে শিখন গলা উঁচু করে বলে ওঠে, আম্মা, তোমার হবু বর বৌমা এসেছে। ওসিফা শিখনের এহেন কথা শুনে বিস্মিত নয়নে তার দিকে চেয়ে বলে ওঠে, শিখন ভাই, কি সব বলছেন? কেন, তুই তো সকালে বললি তুই আমার একমাত্র গার্লফ্রেন্ড। তোর সেই হিসেবে আমার হবু বউ আমার এবং আম্মুর হবু বর বৌমা। আরে আমি তো প্রতিশোধ নেওয়ার জন্য বলেছি, সত্যি সত্যি বলেছি নাকি? আপনি প্লিজ চুপ থাকুন। কিন্তু আমি তো সত্যি হিসেবে নিয়েছি। ভেতরে এসো, আমার একমাত্র গার্লফ্রেন্ড। আম্মু তোমার জন্য ভেতরে অপেক্ষা করছে। বলেই ওসিফার হাত টেনে নিয়ে সোজা ডাইনিং রুমে চলে যায় শিখন। লজ্জায় ওসিফা মাথা নুয়ে হাঁটতে আরম্ভ করে। আম্মু দেখো, এসেছে তোমার হবু বড় বৌমা। শিখনের কথায় একগাল হেসে শেফা বেগম বলে ওঠেন, হ্যাঁ, এখন আমার বৌমাকে আমার কাছে দিয়ে তুই যা, গিয়ে তোর কপালে আবার একটু মলম লাগা। শেফা বেগমের কথা অনুসরণ করে শিখনের কপালের দিকে তাকিয়ে চমকে উঠে ওসিফা। আন্টি, তোমার বড় ছেলের কপালে কি হয়েছে? আজকে কি আবার বাইক অ্যাক্সিডেন্ট করেছে নাকি? তুই অভিশাপ দিয়েছিস তাই অ্যাক্সিডেন্ট করেছি, বুঝেছিস? তাহলে তুই কত বড় শাকচুন্নি। বাবু, মেয়েটার সাথে ফাজলামি করিস না তো, এমনি অসুস্থ। তোকে যা বলছি তাই কর। তুই তো জানিসই মা, তোর এই নেতা সাহেব সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়ায়। আজকে নাকি কাদের সাথে তুমুল ভাবে ঝগড়া বাঁধিয়েছে। এই যে দুপুরে কপাল ফাটিয়ে বাসায় ফিরেছে, আমাকে টেনশন দিয়ে দিয়ে মারবে এই ছেলে। বাদিয়েছি কোথায় আম্মু? ভার্সিটিতে স্টুডেন্টের মধ্যে মারামারি লেগেছিল, আর আমি কি ভার্সিটির ভিপি হয়ে তা বসে বসে দেখতে পারি? ঝামেলা থামাতে গিয়েই তো ভিড়ের মধ্যে কে যেন কপালে হঠাৎ একটা ইটের টুকরো মেরে দিয়েছিল। আন্টি, তোমার ছেলেকে বিদেশে পাঠিয়ে দাও তো, অন্তত তোমার টেনশন তো কমবে। তোর বাপকে বল তোকে আর সাথে 40 লাখ টাকা দিতে, তাহলে আমি কালকেই চলে যাই পারলে। আন্টি, শেফা বেগম হাসতে হাসতে বলে ওঠেন, শিখন, তুই তো রুমে যা তো, মেয়েটাকে আর জ্বালাস না। আসিফা, এখানে এসে বসো। ভাবি বললো তুই নাকি কিছু খাচ্ছিস না, বিরিয়ানি রান্না করেছি তোর জন্য, নে খেয়ে নে। মা, কম কম দিও, নাহলে ফুলে ওই বিরিয়ানির আলুর মতোই হয়ে যাবে। শিখন ভাই। শিখন হাসতে হাসতে নিজের রুমে চলে যায়। কেটে গেছে কয়েকদিন। একদিন সন্ধ্যাবেলায় নীলুফা বেগম আসিফাকে নিয়ে হাজির হন শিখনদের বাসায়। এর মাঝে শিখনও মাত্র ফিরেছে বাসায়। ওসিফাকে কাঁদতে দেখে শিখন বিচলিত হয়ে এগিয়ে এসে বলে ওঠে, কি হয়েছে আন্টি? অসিফা কাঁদছে কেন? মনমরা হয়ে নীলুফা বেগম বলে ওঠেন, এলাকার কোনো ছেলেরা নাকি ওর চুলে চুইংগাম লাগিয়ে দিয়েছে। দেখো বাবা, কোমর অব্দি চুলগুলোর কি অবস্থা করে দিয়েছে। ওর আব্বু যদি শোনে এই কথা, তবে যে কি কাণ্ড বেঁধে যাবে। কারা করেছে এসব কেপি? ওসিফা টলমলে চোখে শিখনের দিকে চেয়ে বলে ওঠে, তামিম আর ওর বন্ধুরা। ওসিফার কথা শুনে এবং চুলের এহেন নাজুক অবস্থা দেখে শিখনের মাথায় ভয়ঙ্কর রাগ চড়ে যায়। রুমে গিয়ে কেচি নিয়ে আসতে শেফা বেগম বলে ওঠেন, কেচি দিয়ে কি করবে? চুল কাটিস না, চুইংগাম তুলে ফেলা যাবে তো। আমার খেপির চুলে হাত দেওয়ার সাহস কোথায় পেয়েছে ওরা? চুলের যে পর্যন্ত ওদের হাতে স্পর্শ লেগেছে সে পর্যন্ত একদম কেটে ফেলবো আমি, আর ওদের হাতও আস্ত রাখবো না আমি। বলে গ্যাজ গ্যাজ করে ওসিফার কোমর অব্দি চুল কেটে ঘাড় অব্দি করে ফেলে শিখন। কি করলি তুই? এটা পাগল হয়েছিস?
না, আমি ঠিকই আছি। আন্টি, তুমি ওকে নিয়ে বাসায় যাও। সামনে পরীক্ষা না ওর, পড়তে বলো মন দিয়ে, চুল আবার বড় হয়ে যাবে। বলে বাসা হতে হনহন করে বেরিয়ে যায় শিখর। পরদিন সকালে স্কুলের জন্য বের হতে গলির মাথায় তামিম ও তার বন্ধুরা ওসিফার পথ আটকে দাঁড়ায়। ওসিফা তার চুলের দিকে একবার তাকিয়ে রাগে দুঃখে ঠক ঠক করে কাঁপতে আরম্ভ করে। যেই কিছু বলতে নেবে অমনি তাকে অবাক করে দিয়ে তামিম বলে ওঠে, ভাবি, আমাদের ক্ষমা করে দিবেন, আর কোনোদিন এমন ভুল হবে না। আপনি যদি আমাদের ক্ষমা না করেন তবে ভাই যে আমাদের একদম মেরেই ফেলবে। তামিমের হাতের দিকে তাকাতেই আটকে ওঠে ওসিফা। আপনাদের হাতের এই অবস্থা কে করেছে? ভাবি, দরকারের বাইরে ভাই আপনার সাথে কথা বলতে মানা করেছে। আপনি প্লিজ আমাদের ক্ষমা করে দিন। আমাকে ভাবি ডাকছেন কেন? আপনাদের ভাই বা কে? তামিম বাম হাত দিয়ে ইশারা করতে ওসিফা পেছনে তাকিয়ে দেখে শিখন ওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ওসিফা হা হয়ে সেদিকেই তাকিয়ে থাকে। তামিম করুণ সুরে বলে ওঠে, ভাবি, আমাদের ক্ষমা করেছেন তো? ওসিফা ঘোরের মাঝে বলে ওঠে, হুম। তামিম ও তার বন্ধুরা এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুটে পালিয়ে যায়। ওসিফা বিস্ফোরিত চোখে শিখনের দিকে এগিয়ে যেতেই শিখন মৃদু হেসে বলে ওঠে, আমার একমাত্র গার্লফ্রেন্ডের কি স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে না? শিখনের এহেন কথায় ভেবাচাকা খেয়ে যায় ওসিফা। আমি আপনার গার্লফ্রেন্ড কবে হলাম? আপনি সব সময় আমার সাথে এমন করেন শিখন ভাই। ওদের মেরেছেন কেন? আমার একমাত্র গার্লফ্রেন্ডের চুলে ওরা টাচ করেছিল, তাই ওদের হাতই ভেঙে দিয়েছি। আপনি দিনকে দিন কেমন যেন হয়ে যাচ্ছেন শিখন ভাই। কেমন হচ্ছি? বুঝেছি, পজিটিভ হয়ে যাচ্ছি, তাই তো? পজিটিভ তো আগেও ছিলাম, কিন্তু তা দেখানোর মতো সাহসটা ছিল না। এখন হুট করেই সাহস বেড়ে গিয়েছে, কিভাবে জানো? আপনি নির্ঘাত পাগল হয়ে গেছেন। আমাকে থ্যাঙ্কস দাও বাচ্চা। তোমার এক্সকে দিয়েই তোমায় ভাবি ডাকিয়েছি। ভবিষ্যতে তোমার আশেপাশে আসারও সাহস পাবে না। শিখনের সমগ্র আচরণটাই যেন মাথার উপর দিয়ে যাচ্ছে ওসিফার। বাচ্চা বলে সম্বোধন করায় ওসিফা রেগেমেগে বলে উঠে, ক্লাস 10-এ পড়া মেয়েকে কি আপনার বাচ্চা মনে হয় শিখন ভাই? আহা, বলে ওসিফার ঘাড়ে থাকা বেগের মাথা উঁচু করে নিয়ে ওসিফাকে ঠেলে সামনের দিকে নিয়ে যেতে থাকে শিখন। সেদিন রাতে কি হয়েছিল? হঠাৎ সেন্সলেস হয়ে গিয়েছিল কেন? কথাটি ওসিফার পাশে হাঁটতে হাঁটতে বলে উঠে শিখন। প্রথমে আমাকে তুমি বলা বন্ধ করুন, তারপর বলবো। আমার গার্লফ্রেন্ডকে আমি যা ইচ্ছে বলে সম্বোধন করবো, তাতে তোর কি রে? আপনি নিজেও পাগল হয়েছেন, আর এখন আমাকেও তা বানানোর জন্য উঠে পড়ে লেগেছেন। আহা, পাগলের গার্লফ্রেন্ডকে তো পাগলি হতেই হবেই। একদম খাপে খাপ ময়নার বাপ। শিখন ভাই, আচ্ছা আচ্ছা, আর বলছি না কিছু, এখন বল কি হয়েছিল সেদিন। একটা লম্বা নিঃশ্বাস টেনে নিয়ে ওসিফা বলতে আরম্ভ করে, আমার জন্মের সময় নাকি আমার মা মারা গিয়েছিল, আর মা নাকি সিঙ্গেল মাদার ছিল। আম্মুরও কোনো বাচ্চা হচ্ছিল না। আমাকে দেখেই আব্বু আম্মুর অনেক মায়া হয়েছিল, এবং তারপরে তারা আমাকে অ্যাডপ্ট করে ডাক্তারের সাথে কথাবার্তা বলে। আমি যে আব্বু আম্মুর পালিত মেয়ে, তাই 16 বছরেও আমাকে তারা কখনো জানায়নি, আসলে বুঝতেই দেয়নি। কিন্তু আমার দাদি আমাকে ছোটবেলা থেকেই পছন্দ করে না। প্রথম কারণ আমি মেয়ে, দ্বিতীয় কারণ আমাকে অ্যাডপ্ট করেছিল আব্বু আম্মু। তার ধারণা আব্বু আম্মুর সব সম্পত্তি আমি নিয়ে যাব, এই বংশের মধ্যে আর কিছু থাকবে না। ছেলের জায়গায় কেন মেয়ে অ্যাডপ্ট করেছিল, তার জন্য আমার দাদি আমার আম্মুকেও সহ্য করতে পারে না। সেদিন রাতে খাবার টেবিলে বসে দাদির থেকেই জানতে পারি এসব কথা। কষ্টও পেয়েছিলাম একটু, কিন্তু পরে রাতে যখন পানি আনতে গিয়েছিলাম, তখন দাদির রুমের বাহির থেকে দাদি আর বড় চাচার ফোন আলাপ শুনে ফেলেছিলাম আমি। আমাকে বাসা হতে চিরতরে বের করে দেওয়ার জন্য ফোন দিয়ে আসছিল। আমি তখন ওটা শুনে অনেক ভয় ও কষ্ট পেয়েছিলাম। তামিমের থেকে ধোকা, দাদির মুখের বিষাক্ত বুলি, এবং দাদি আর বড় চাচার ষড়যন্ত্র, এই সমস্ত বিষয় থেকে পাওয়া শকের কারণে তখন প্যানিক অ্যাটাক হয়ে গিয়েছিল। ওসিফার কথা শেষ হতেই শিখন তার মুখের দিকে তাকিয়ে চমকে উঠে। ওসিফার চোখ হতে পানি গড়িয়ে পড়ছে দেখে শিখন ব্যস্ত হয়ে পড়ে। পকেট হতে টিস্যু বের করে নিজ হাতে ওসিফার চোখ মুছে দিতে দিতে বলে উঠে, কান্না করিস না। কিসের জন্য কান্না করবি তুই? তোর আব্বু আম্মু তো পাশে আছে সব সময়, আর যে যাই বলুক আর করুক, তারা তো তোকে আগলে রাখছে সবকিছু থেকে। তবে আর কি চাই তোর? তামিমের কথা মাথা থেকে ঝেড়ে ফেল। তোর প্রেমিক পুরুষের জায়গা কেন অন্য পুরুষ দখল করে রাখবে, যার আসলে তোর প্রেমিক হওয়ার মতো বিন্দুমাত্র কোনো যোগ্যতাই নেই? ওটা একমাত্র আমার জায়গা। স্কুলের সামনে চলে এসেছি, দ্রুত ভেতরে যা। শিখনের বলা শেষ কথাগুলো শুনে বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায় ওসিফা। হাঁ হয়ে শিখনের দিকে তাকিয়ে ঠায় দাঁড়িয়ে থাকে সে। বাতাসে ওসিফার বিননি করা উস্কো খুস্কো হয়ে যাওয়া চুলগুলো ঠিক করে দিয়ে শিখন পুনরায় বলে উঠে, কেলো যা, নাকি স্কুল পালিয়ে আমার সাথে ঘুরে বেড়াতে ইচ্ছে করছে? লজ্জায় কান গরম হয়ে যায় ওসিফার। এক ছুটে স্কুলের মেন ফটক অতিক্রম করে ভেতরে চলে যায়।
শিখন একবার ঘড়ির দিকে তাকিয়ে হাসতে হাসতে ভার্সিটির দিকে পা বাড়ায়। স্কুল শেষে ব্যাচ পড়া শেষ করে বাসায় ফিরতেই সোফায় শেফা বেগমকে বসা দেখে কোনো মতে ব্যাগ রেখেই শেফা বেগমের বাহুডোরে ঝাঁপিয়ে পড়ে অসিফা। শেফা বেগম অতি স্নেহের সহিত অসিফাকে আগলে নেন। উক্ত কাণ্ড দেখে নীলুফা বেগম বলে ওঠেন, আম্মুকে তো কখনো এভাবে স্কুল থেকে এসে জড়িয়ে ধরলি না। একটু শাসন করে বলে যে একদমই খারাপ আমি, তা তো না। বোঝো না আন্টি, সবই হবু শাশুড়িকে হাতের মুঠোয় নেওয়া ধান্দা। বলতে বলতে বাসার ভেতরে প্রবেশ করে শিখন। বাহির থেকে সে ফুচকা নিয়ে এসেছে শেফা বেগমের আদেশে। শিখনের এহেন কথা শুনে নীলুফা বেগম বলে ওঠেন, হবু শাশুড়ি? হ্যাঁ, তোমার মেয়ে নিজেই বলেছে সে নাকি আমার একমাত্র গার্লফ্রেন্ড। বলেই অসিফার দিকে তাকায় শিখন। অসিফা রাগান্বিত চোখে শিখনের দিকে তাকাতেই শিখন বলে ওঠে, দেখো আন্টি কিভাবে তাকাচ্ছে আমার দিকে। আপনি সব সময় এমন করেন শিখন ভাই। বলেই গটগট পায়ে নিজের রুমে চলে যায় অসিফা। ড্রয়িং রুমে উপস্থিত সকলেই হো হো করে হেসে ওঠে। শিখনকে ডাইনিং রুম হতে প্লেট বাটি আনতে পাঠিয়ে শেফা বেগম বলে ওঠেন, ভাবি, আসিফাকে আমার বউ চাই চাই। বাই এনি চান্স যদি ছেলের বউ বানিয়ে নাও নিতে পারি, তবে এমনি নিয়ে যাব। আসিফ ভাইকে দিয়ে আমার ভরসা নেই। শ্বশুর আব্বুকে হ্যান্ডেল করা আমার উপরে ছেড়ে দিও। মেয়ে না দিতে চাইলে কিডন্যাপ করে নিয়ে যাব, তবে আমার একমাত্র গার্লফ্রেন্ডকে আগে আর একটু বড় হতে দাও। বলতে বলতে প্লেট নিয়ে ড্রয়িং রুমে ফিরে আসে শিখন। শিখনের মুখে এহেন কথা শুনে চমকে উঠে শেফা বেগম ও নীলুফা বেগম। পরিবেশ স্বাভাবিক করতে শিখন পুনরায় বলে ওঠে, আন্টি তুমি আমাকে ডাকলে যে আজ কোনো দরকার আছে? ওসিফার সব সাবজেক্টের জন্য বাসায় টিচার ঠিক করেছি, বাইরে পড়তে দিতে ভরসা পাচ্ছি না। তুমি একটু ওর ইংলিশ সাইডটা দেখো। কাকে পড়াতে বলছেন ভাবি? তার যা রাগ, আমার তো ভয় লাগছে। রাগই তো ভালো, ফাঁকি দিতে পারবে না। এমনি অবশ্য দেয় না, তবু। শিখন তুমি এখন কি শুধু পড়ার শিখন তুমি এখন শুধু গিয়ে পড়ার সময়সূচিটা সাজিয়ে দিয়ে এসো, যাও। আজ আর এমনি পড়াতে হবে না। শিখন অসিফার রুমের দিকে পা বাড়াতেই নীলুফা বেগম শেফা বেগমকে বলে ওঠেন, ভাবি কি শিখনকে আগে এ বিষয়ে কিছু বলেছিলেন? বলেছি আসিফাকে ওর বউ করে আনার অনেক শখ আমার, তবে যতবার বলেছি প্রত্যেকবারই ঝাড়ি দিয়েছে। কিন্তু এখন তো ছেলের ভিন্ন রূপ দেখতে পাচ্ছি। কোথা থেকে কি হলো বুঝলাম না ঠিক। তবে এসব নিয়ে ওদের সাথে আর কথা বলা ঠিক হবে না। আর একটু বড় হোক ওরা দুজনেই। আর শিখন তো বুদ্ধিমান ছেলে, বুঝে শুনেই পা ফেলবে আমার বিশ্বাস। পর্দা সরিয়ে রুমের দরজার সামনে এসে দাঁড়াতেই কোথা থেকে বেশ খানিকটা এয়ার ফ্রেশনার এসে চোখে মুখে লেগে যায় শিখনের। অসিফা জিহ্বা কামড়ে এয়ার ফ্রেশনারটা পাশের চেয়ারের উপর রেখেই শিখনের হাত টেনে ভেতরে নিয়ে যায়। কেউ দেখেছে কিনা তা পর্যবেক্ষণ করে স্বস্তির নিঃশ্বাস নেয় সে। শিখনকে টেনে বাথরুমের দিকে নিতে নিতে বলে ওঠে, এই রে, আমি একদম বুঝতে পারিনি আপনি আমার রুমের দিকে আসবেন। দরজাটা বন্ধ করে নিলে আর এমনটা হতো না। আমি অনেক অনেক সরি। এই নিন, চোখে মুখে পানি ছিটিয়ে নিন শিখন ভাই। শিখন দ্রুত গতিতে চোখে কয়েকবার পানির ছিটা দিয়ে শান্ত হয়ে দাঁড়িয়ে বলে ওঠে, গামছা বা টিস্যু দে। অসিফা টিস্যু এগিয়ে দিতেই শিখন মুখ মুছে নিয়ে অসিফা রিডিং টেবিলের কাছে একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়ে। তোর প্রতিশোধগুলো কেমন যেন অদ্ভুত অদ্ভুত টাইপের খেপি। এটা যদি কেউ শোনে এই স্টুডেন্ট তার ইংলিশ টিচারের উপর প্রতিশোধ নিয়ে তাকে ভাগানোর জন্য চোখে এয়ার ফ্রেশনার মেরেছে, তাহলে ব্যাপারটা কেমন হবে বলতো? দেখুন, আমি একদম ইচ্ছে করে এমনটা করিনি। আমি কি বুঝেছি যে আপনি দরজার সামনে এসে দাঁড়াবেন এই সময়ে? আচ্ছা হয়েছে, এখন বস চেয়ারে। আমি তোকে কবে কখন পড়াতে আসবো তার টাইম টেবিলটা সাজিয়ে দিচ্ছি, আর পড়াটাও দিয়ে দিচ্ছি। তোর ইংলিশ খাতাটা আমার কাছে দে। ইংলিশ খাতাটা অসিফা এগিয়ে দিতেই শিখন খাতার কয়েকটা পৃষ্ঠা উল্টে দেখে বলে উঠে, হাতের লেখার এমন বাজে দশা কেন? মনে হচ্ছে খাতার সাদা পেজের সাথে কলমের কালে বিরাট যুদ্ধ বেঁধেছে। ভ্রুকুসকে অসিফা শিখনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ তার চুল টেনে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলে ওঠে, আমার হাতের লেখা খারাপ? ছোটবেলায় আমাকে কে হাতের লেখা শিখিয়েছিল নেতা সাহেব? আপনি না? সব সময় আপনি আমাকে পচান। খেপি, আমার চুল ছাড় বললাম। আমি তোর ইংলিশ টিচার। তা তো কালকে থেকে। আজকে শুধু 4 তলার হট টেম্পোরালা শিখন ভাই। তুমি যে অসিফার ইংলিশ টিচার হিসেবে শিখনকে ঠিক করলে, ও কি আদৌ পারবে অসিফাকে পড়াতে? সারাদিন তো মিছিল মিটিং করেই কাটিয়ে দেয়। কতটুকু দক্ষ ইংলিশে যে ওকেই রাখতে হলো। সেই উচ্চ মাধ্যমিকের পরে তো আর ওর হাতে একখানা বই দেখিনি কখনো। কাউকে যখন আমাদের পছন্দ হয় না, তখন তার সবকিছুই আমাদের কাছে নেগেটিভ লাগে। আসিফ, তুমি তো রাজনীতির বিষয়টাই দেখো শুধু।
কিন্তু কখনো রেজাল্ট জানার চেষ্টা করেছো? শেফা ভাবি যে বছর বছর মিষ্টি নিয়ে হাজির হয় তা তো নিশ্চয়ই দেখেছো। সবে শিখনের প্রতি সেমিস্টার টপ রেজাল্টের জন্য মিষ্টি ছিল। তোমার এই অভ্যাসটা হয়তো বা বদলানো উচিত আসিফ। যাকে তোমার তার কোনো বিষয়ের জন্য অপছন্দ, তার যে সকল দিকে খারাপ এমন তো না। সবারই টুকিটাকি খুব থাকেই, আর শিখন রাজনীতি করে এটা তো খারাপ না। বিষয়টা হচ্ছে তোমার রাজনীতি পছন্দ না, আর সবার সবকিছু পছন্দ না হওয়া অস্বাভাবিকও কিছু না। কথাগুলো বলেই নীলফা বেগম গট গট পায়ে ড্রয়িং রুম হতে বেডরুমের দিকে চলে যান। আসিফ খন্দকার গম্ভীর দৃষ্টিতে স্ত্রীর গমন পথে তাকিয়ে থাকেন। রসায়নের হোমওয়ার্ক কমপ্লিট করে সময়মাত্র ইংরেজিটা নিয়ে বসেছে ওসিফা। ইংরেজি খাতার কিছু পৃষ্ঠা উল্টাতেই শিখনের হাতের লেখা চোখের সামনে ভেসে ওঠে। ট্রি প্লেন্টেশন ও উইন্টার মর্নিং প্যারাগ্রাফ লেখা ও পড়া দিয়ে গেছে শিখন। শিখনের হাতের লেখার দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে ওসিফা বিড়বিড় করে বলে ওঠে, নিজের হাতের লেখার চেহারা দেখো, বলে কিনা আমার হাতের লেখা খারাপ। বেশ করেছি আর ফ্রেশনার মেরেছি। কাল একদম চায়ের সাথে গুঁড়োমরিচ গুলিয়ে খাইয়ে দেব। ওসিফা খন্দকারের হাতের স্পেশাল চা। পড়ার টেবিলের উপর মাথা কাত করে রেখে প্যারাগ্রাফ লিখতে থাকে ওসিফা। হঠাৎই মাথায় একরাশ চিন্তা এসে ভর করে। শিখনের সমগ্র আচরণেই তার কাছে কেমন উদ্ভট লাগছে। সে যে বিষয়গুলোকে মজার ছলে নিচ্ছে, শিখন কি আদৌ তা মজার ছলেই করছে? ভাবনার মাঝেই টুপ করে ওসিফার হাত হতে কলমটা খাতার উপর পড়ে যায়। সেই হতে রুমের দরজার সামনে দাঁড়িয়ে মেয়ের কার্যকলাপ পরীক্ষা করছেন নীলুফা বেগম। ধীর পায়ে রুমে প্রবেশ করে ওসিফার পাশে এসে দাঁড়িয়ে মিহি কণ্ঠে নীলুফা বেগম বলে ওঠেন, দিনকে দিন কেমন উদাসীন হয়ে যাচ্ছিস তুই ওসিফা? মায়ের কণ্ঠ কানে বাজতেই লাফিয়ে উঠে ঠিকঠাক হয়ে বসে ওসিফা। আম্মু তুমি? ওসিফার পাশে একটা চেয়ার টেনে নিয়ে বসেন নীলুফা বেগম। মেয়ের দিকে প্রখর দৃষ্টি নিক্ষেপ করে বলে ওঠেন, এই বয়সে কাউকে মনে ধরতেই পারে, তবে নিজের আবেগকে সর্বদা নিয়ন্ত্রণে রাখা তোমার জন্য একটা অনেক বড় দায়িত্ব। আবেগের সমুদ্রে ভেসে যেন নিজের ক্যারিয়ার খারাপ না হয়। তোমার কোনো কিছুতেই কোনোদিন আমার অভিযোগ করব না, তবে নিজের কর্মকাণ্ডের জন্য যেন নিজেকে কখনো কপাল চাপড়াতে না হয় বা আফসোস করতে না হয়। এই কথাটা হয়তো আমি আর কোনোদিনও রিপিট করব না। সারা জীবনের জন্য তোমার সফলতা অর্জনে এটা একটা চাবিকাঠি হয়ে দাঁড়াতে পারে। মাথায় গেঁথে রেখো, তোমার আব্বু খাবার টেবিলে বসে আছে, দ্রুত খেতে এসো। আর এক মুহূর্ত দাঁড়ান না নীলুফা বেগম, দ্রুত পা ফেলে রুম ত্যাগ করেন। ওসিফা অবাক দৃষ্টিতে মায়ের যাওয়ার পানে তাকিয়ে থাকে। নীলুফা বেগম সবসময় তাকে তুই বলে সম্বোধন করে থাকেন, তবে উপদেশ দেওয়ার বেলায় হঠাৎই তিনি তুই হতে তুমিতে স্থানান্তরিত হন, হয়তোবা সৃষ্টি হওয়া পরিবেশটাকে আরেকটু জোরদার করে তুলবার জন্য। ওসিফা মায়ের বলা কথাগুলো আওড়াতে আওড়াতে ডাইনিং রুমের দিকে পা বাড়ায়। তুই কি সারা রাত ঘুমাসনি? ভ্রু কুঁচকে বলে ওঠে শিখন। লেখা থামিয়ে ভেবাচাকা খেয়ে শিখনের দিকে তাকায় ওসিফা। শিখন কি তবে এতক্ষণ তার দিকেই তাকিয়েছিল? ওসিফাকে তাকিয়ে থাকতে দেখে শিখন পুনরায় বলে ওঠে, রে, আমাকে আগে কখনো দেখিসনি, এভাবে তাকিয়ে আছিস কেন? কি জিজ্ঞেস করেছে তার উত্তর দে। টেস্ট পরীক্ষার আর 1 মাস আছে শিখন ভাই। সব পড়া শেষ করতে করতে ভোর 4টা বেজে গিয়েছিল। তারপর একেবারে নামাজ পড়ে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। আর আপনি তো ভোর 6টায় পড়াতে আসবেন, তার জন্য তো ঘুম একদম উড়ে গেল আমার। আচ্ছা আপনি বসুন আর খাতা দেখতে থাকুন, আমি চা বানিয়ে আনি। আমারও একটু রিফ্রেশমেন্ট দরকার। ওকে, অ্যাজ ইউর উইশ। ওসিফা চেয়ার ছেড়ে উঠতে নিলেই শিখন বলে ওঠে, দাঁড়া, এখানে বস একটু। ওসিফা পুনরায় চেয়ারে বসতেই শিখন উঠে দাঁড়িয়ে ওসিফার ঘাড় অবধি সরিয়ে থাকা এলোমেলো চুলগুলোকে গুছিয়ে এক হাতের মুঠোতে নিয়ে পুনরায় বলে ওঠে, একটা হেয়ার ব্যান্ড দে তো। ওসিফা বিনা বাক্য ব্যয়ে টেবিলের ড্রয়ার হতে একটা হেয়ার ব্যান্ড বের করে দিতেই তা দিয়ে চুলগুলো বেঁধে দেয় শিখন। নে এখন যা। ওসিফা চেয়ার হতে উঠে দাঁড়িয়ে কিছুক্ষণ শিখনের দিকে তাকিয়ে থেকে রান্নাঘরের দিকে পা বাড়ায়। টকবগিয়ে ফুটে ওঠা চা কাপে ঢেলে তার ভেতরে 1 চামচ গুঁড়ো মরিচ মিশিয়ে দিয়ে বিড়বিড় করে ওসিফা বলে ওঠে, আপনার এত কেয়ার দেখে 1 চামচের বেশি আর গুঁড়ো মরিচ দিতে মন চাইছে না নেতা সাহেব। শতহুক মানবতা বলে একটা ব্যাপার আছে তো নাকি? চায়ে গুঁড়ো মরিচ মেশানো শেষ হলে দ্রুত পড়তে চলুন, আমার ক্লাস আছে 9টায়। উক্ত কথা কানে বাজতেই ওসিফা পিছন ঘুরে দেখে শিখন দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। শিখনকে দেখেই ওসিফার হাত হতে গুঁড়ো মরিচের চামচটা টুপ করে ফ্লোরে পড়ে যায়। আপনি এখানে কি করছেন শিখন ভাই? তোর থেকে চা বানানো শিখতে চেয়েছিলাম, কিন্তু এসে তো দেখি আমার একমাত্র গার্লফ্রেন্ড আমাকে বাথরুমের বাসিন্দা বানানোর ষড়যন্ত্র করছে। আম্মুকে বলবেন না প্লিজ শিখন ভাই, এই কানে ধরছি। আর কোনোদিন প্রতিশোধ নিতে চাইবো না আপনার থেকে।
শিখন ওসিফার পাশে গিয়ে দাঁড়িয়ে চায়ের কাপটা হাতে তুলে নিয়ে ওসিফার কানের কাছে মুখ নিয়ে বিড়বিড় করে বলে ওঠে, তুমি নিজ হাতে তোমার নেতা সাহেবকে বিস্মান করাতে চাইলেও তোমার নেতা সাহেব তা সাদরে পান করে নেবে, প্রিয় তন্দ্রাহারিণী। চায়ের কাপে চুমুক দিতে দিতে ওসিফার বেডরুমের দিকে পা বাড়ায় শিখন। নীলুফা বেগমকে বেডরুম হতে বের হতে দেখে শিখন বলে ওঠে, আন্টি, তোমার মেয়ের হাতে জাদু আছে, কি চা বানিয়ে খাওয়ালো, সারা জীবন মনে থাকবে। পেছনে পেছনে দৌড়ে আসা ওসিফার দিকে এক পলক তাকায় শিখন। সাথে সাথে ওসিফা মাথা নুয়ে নেয়। শিখনের পেছনেই সে রুমে প্রবেশ করে। শিখন চেয়ারে গিয়ে বসতেই ওসিফা টেবিলের ড্রয়ার হতে কিছু চকলেট বের করে শিখনের দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে, প্লিজ চাটা আর খাবেন না শিখন ভাই, আই এম সো সরি, আর কোনোদিন এমন হবে না। শিখনের চোখ বেয়ে পানি পড়তে দেখেই ওসিফার চোখ ছলছল করে ওঠে। ব্যস্ত ভঙ্গিতে এক হাতে চায়ের কাপটা কেড়ে নিয়ে অন্য হাত দিয়ে একটা টিস্যু শিখনের দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে, আমি আসলে মাঝে মাঝে নিজের অজান্তেই ছেলে মানুষই করে ফেলি শিখন ভাই, চোখটা মুছে নিন প্লিজ। নিজে মুছে দিতে পারছিস না? ওসিফা সন্তর্পণে শিখনের চোখের পানি মুছে দিতেই শিখন পুনরায় বলে ওঠে, তাড়াতাড়ি বাকি পড়া শেষ কর। দেখতে দেখতে ওসিফার টেস্ট পরীক্ষাও প্রায় শেষের পথে। আজ শেষ পরীক্ষা দিয়ে স্কুলের মেইন ফটকের বাইরে আসতেই চমকে যায় ওসিফা। শিখন মুখে স্মিত হাসি ফুটিয়ে রেখে দাঁড়িয়ে আছে কিছুটা দূরেই। হাতের ফাইলটা আরও শক্ত করে আঁকড়ে ধরে শিখনের দিকে অগ্রসর হয় ওসিফা। পরীক্ষা কেমন হয়েছে? জাক্কাস। এই মেয়ে, এসব ভাষা কোথা থেকে শিখছিস তুই? শিখতে হয় না, এমনি মুখে চলে আসে। আপনি এখানে কেন? আমার স্টুডেন্টের যেহেতু ইংরেজি পরীক্ষা ভালো হয়েছে, সেহেতু সে তার টিচারের পক্ষ হতে অবশ্যই একটা ট্রিট ডিজার্ভ করে। আমি রাইট? ওসিফা কিছুক্ষণ ভেবে বলে ওঠে, আলবাত। লেটস গো। কোথায় যাচ্ছি আমরা? আমার একমাত্র গার্লফ্রেন্ডের ফেভারিট বার্গার খেতে। শিখনের মুখে এহেন কথা শুনে ওসিফা মুখ গোমরা করে বলে ওঠে, আপনি মানুষের সামনে এভাবে আমাকে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড বলেন, মানুষ কিভাবে বলুন তো? মানুষ কিভাবে তাকে আমার কি? নিজের প্রেমিকাকে অন্যের সামনে নিজের বলাটা অন্যায়। তা কোথায় বলা আছে রে খেপি? আমি আপনার প্রেমিকা কবে হলাম? তোর জন্মের সময় থেকে। এবার চল তুই বোন। একবার প্রেমিকা বলে সম্বোধন করেন, আরেকবার বোন বলেন, এটা অন্যায় না? শিখন ভ্রু কুঁচকে ওসিফার দিকে তাকিয়ে বলে ওঠে, তলে তলে তাহলে তুমিও টেম্পো চালাতে শুরু করেছো আসিফা। তবে এসএসসি আগে তোমার টেম্পো চালানো অ্যালাউ না। এখন আমি চালাবো, তুমি পেছনে বসে ঘুরবে। লেটস গো, আমার একমাত্র গার্লফ্রেন্ড। ওসিফা বার্গার খাচ্ছে আর শিখন তার দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসছে। শিখনকে হাসতে দেখে ওসিফা খাওয়া থামিয়ে বলে ওঠে, আপনি এভাবে হাসছেন কেন? তুই যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করে আমার সামনে বার্গার খাচ্ছিস, তা থেকে বোঝা যাচ্ছে তুই আমাকে কত ভালোবাসিস। বলেই চোখ টিপ্পনি কাটে শিখন। অমনি ওসিফা খাওয়া থামিয়ে দিয়ে বলে ওঠে, শিখন ভাই। আরে আমি মজা করছি, খা তুই। বার্গার তোর এত ফেভারিট? হ্যাঁ, তবে আব্বু তো জাঙ্ক ফুড খাওয়া একদম পছন্দ করে না। আঙ্কেল তো তার জায়গা থেকে ঠিকই আছে, তবে আমি তোকে প্রতি সপ্তাহে একটা করে বার্গার ট্রিট দিতে পারি, যদি তুই অন্য ছেলেদের দিকে না তাকাস। প্রমিস? প্রমিস। ওকে ডান, এখন চলেন, দেরি হয়ে যাচ্ছে, আব্বু আসার সময় হয়ে গেছে। হাত ঘড়ির দিকে তাকিয়ে বলে ওঠে ওসিফা, চলো আমার একমাত্র গার্লফ্রেন্ড। যথা আজ্ঞা আমার টেম্পো ড্রাইভার। আজ 3 তলার রেহান শেখ এর বড় মেয়ে রোদেলার গায়ে হলুদ। সন্ধ্যায় সাথে বেশ জমজমাট ভাবে হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওসিফা কচি কলা পাতা রঙের একটা শাড়ি পরে 3 তলা থেকে ছাদে ছুটাছুটি করে চলেছে বারবার। প্রতিবারই হাতে কোনো না কোনো খাবার ভর্তি থালা নিয়ে আসছে। এবার হলুদের বাটি হাতে নিয়ে ছাদে প্রবেশ করতেই সামনে শিখনকে দেখে চমকে ওঠে ওসিফা। ওসিফার দিকে প্রখর দৃষ্টি নিক্ষেপ করে শিখন বলে ওঠে, আর 5 দিন বাদে যার এসএসসি পরীক্ষা, সে এখন হলুদের অনুষ্ঠানে এসে নাচানাচি করছে। হাউ সুইট। রুকুসকে শিখনের দিকে তাকিয়ে ওসিফা বলে ওঠে, নাচানাচি কই করলাম? সারাদিন আমাকে খেপাতে না পারলে বোধহয় আপনার ভালো লাগে না, তাই না শিখন ভাই? জানিসই যখন, তাহলে জিজ্ঞেস কেন করিস? শিখনের দেওয়া উক্ত জবাবে থতমত খেয়ে যায় ওসিফা। পাঞ্জাবের পকেট থেকে ফোন বের করে স্ক্রল করতে করতে হলুদের স্টেজের দিকে যেতে আরম্ভ করে শিখন। যেতে যেতে ওসিফার দিকে না তাকিয়েই বলতে আরম্ভ করে, 2টো ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিস তো। আর কাল সকাল 6টায় সদর দরজা খুলে রাখিস। কালকেই লাস্ট পড়াবো। আর ইংরেজি পরীক্ষার আগে ফাঁকে একদিন গিয়ে টুকটাক ইম্পর্টেন্ট বিষয় দেখিয়ে দিয়ে আসবো। ওসিফা রাগে বিড়বিড় করে বলে উঠে, এখনই পড়ান, চলুন। গায়ে হলুদে থেকে করব কি?
পারলে আমার বিয়ের দিন এসেও ইংরেজি পড়িয়ে দিন। এমন কালো মেয়েকে এমন সম্ভ্রান্ত পরিবার বউ করে নিয়েছে, কিভাবে সম্ভব? বুঝছি, রেহান ভাই কয়েকটা টাকা আছে বলেই মেয়েটাকে বিয়ে দিতে পারছেন, না হলে এমন মেয়েকে খেয়ে নেবে। কিছুটা টিটকারির সুরে বলে ওঠেন চারতলার ডান পাশের ফ্ল্যাটের কাজল বেগম। তার কথাতে তাল মিলিয়ে আরও কয়েকজন মহিলা ফিসফিসিয়ে বলে ওঠেন, ঠিক বলেছেন ভাবি। তা আপনাকেও বুঝি আপনার বাবা তার টাকার জোরে আঙ্কেলের সাথে বিয়ে দিয়েছেন আন্টি? কেননা আপনার গায়ের রঙও তো রোদেলা আপুর মতোই, তবে আপনি আপুর চেয়ে অনেক খাটো আন্টি। প্রশ্নটা কিন্তু আপনার দৃষ্টিভঙ্গির দিক থেকেই করেছি, আমার নয়। আমার দৃষ্টিভঙ্গিতে প্রতিটা মানুষই তার নিজ নিজ গঠন আর বর্ণের দিক থেকে অপরূপ সুন্দর। কথাগুলো পাশ থেকে কাজল বেগমকে উদ্দেশ্য করে বলে ওঠে ওসিফা। উক্ত কথায় উপস্থিত সকলের টনক নড়ে ওঠে। ওসিফা পুনরায় বলে ওঠে, আমরা মেয়েরাই না মেয়েদের সবচেয়ে বড় শত্রু। দেখুন তো, অনুষ্ঠানে উপস্থিত কোনো পুরুষ মানুষকে কি দেখেছেন রোদেলা আপুর এটা ওটা নিয়ে সমালোচনা করতে? অথচ আপনারা তার অগোচরেই তাকে কোথায় নামিয়ে দিচ্ছেন, তাকে আর তার পরিবার নিয়ে ভাবনাকে কোথায় পৌঁছে দিয়েছেন। আপনার নিজের সন্তানও তো শ্যামবর্ণের কাজল আন্টি, তাকে নিয়েও কি এমন ধারণা পোষণ করে রেখেছেন? আমার তো মনে হয় না। আপনাদের তো অন্যেরটা নিয়ে টানাহাচড়া করতেই বেশ লাগে, আসলে নিজের চরকার চেয়ে অন্যের চরকাতে তেল দিতে বেশি মজা। এই মেয়ে, তুমি বয়সের তুলনায় একটু বেশি বোঝা শিখে গেছো দেখছি। শুনি তো সারাদিন বই নিয়ে বসে থাকো, তা বই পড়তে পড়তে কি ব্রেন একদম খেয়ে ফেলেছো নাকি? যে আদব কায়দা তো কিছুই জানো না দেখছি। কাজল বেগমের কথায় মৃদু হাসে ওসিফা, অতঃপর হালকা দম নিয়েই বলে ওঠেন, ক্লাস 10-এ পড়া একটা মেয়ের মানসিকতা এতটুকু বিকশিত হওয়া কি স্বাভাবিক নয় আন্টি? ওসিফা কথা সম্পূর্ণ শেষ করার আগেই হঠাৎ শিখন এসে তার পিছনে দাঁড়িয়ে বলে ওঠেন, আমার তো মনে হয় বয়সের তুলনায় আপনার মানসিক বিকাশ আর মানসিকতার বিকাশ উভয় পিছিয়ে আছে আন্টি। এই জন্য আবার ডাক্তারের কাছে যেতে হবে না। বেশি বেশি ভালো কাজ করার চেষ্টা করুন, আপনি সব ঠিক হয়ে যাবে। তারপর আর মানুষকে নিয়ে এমন কুরুচিপূর্ণ চিন্তাও মাথায় ঘুরপাক খাবে না। অসিফা আন্টি খুঁজছে তোকে, যা আন্টির কাছে যা। শিখনের আদেশে ওসিফা ছুটে স্টেজের দিকে চলে যায় নীলুফা বেগমের কাছে। শিখন একগাল হেসে উপস্থিত মহিলাদের দিকে তাকাতেই তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ ফুটে ওঠে। শিখন হাসতে হাসতে ওসিফার পিছু পিছু স্টেজের দিকে চলে যায়। আজ ওসিফার শেষ পরীক্ষা। পরীক্ষা দিয়ে হল থেকে বেরোতেই মেন ফটকের সামনে শিখনকে দাঁড়িয়ে থাকতে দেখে ওসিফা একগাল হেসে সেদিকে দৌড়ে যায়। আপনি এসেছেন? আমার একমাত্র গার্লফ্রেন্ড আসতে বলেছে আর আমি আসবো না? পরীক্ষা কেমন হলো? খুব ভালো। চল বাসার দিকে যাই তাহলে। কিছুটা সামনে ফুচকাওয়ালাকেও দেখে এসেছি, একসাথে ফুচকা খাবো আজ। বলেই সেদিকে হাঁটতে আরম্ভ করতেই ওসিফা হঠাৎ শিখনের হাত ধরে টেনে নিয়ে বিপরীত পথে হাঁটা শুরু করে। উল্টো পথে যাচ্ছিস কেন? আজ ওসিফার তার একমাত্র টেম্পো ড্রাইভারের সাথে রিক্সা করে সারা শহর ঘুরতে মন চাইছে। বাসায় যেতে লেট হলে তোকে আঙ্কেল বকবে তো। আব্বু বাসায় নেই, রাত হবে আসতে, আম্মুকে ম্যানেজ করতে পারবো আমি। বলেই একটা রিক্সা ডেকে নিয়ে শিখনের হাত টেনে নিয়ে তাতে চড়ে বসে ওঠে ওসিফা। কই যাবেন আপা? আপনার যেখানে ইচ্ছা হয় সেখানে নিয়ে চলুন, তবে আপাতত সোজা চালাতে থাকেন। ওসিফার এহেন কথায় রিক্সাওয়ালা ভেবাচাকা খেয়ে দুজনের মুখের দিকে তাকিয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে শিখন বলে ওঠে, সামনের এই শিশু পার্কটার দিকে চলুন। ওসিফা মুখ গোমরা করে শিখনের দিকে তাকিয়ে বলে ওঠে, আমাকে কি আপনার বাচ্চা মনে হয়? আমি শিশু পার্কে গিয়ে কি করব? তোকে বাচ্চা বলেছি নাকি? বাচ্চা তো আমি। শিশু পার্কে গিয়ে দোলনায় চড়বো আমি। দোলনা দেখলে যে দিশাহারা হয়ে যাবি তা তো নিজেও জানিস। বাসখাই কণ্ঠে কথাগুলো বলে উঠে শিখন। শিশু পার্কের সামনে রিক্সা এসে থামতেই বাইরে থেকে পার্কের ভেতরের একটা ফাঁকা দোলনা দেখে চোখ চকচক করে উঠে ওসিফার। কিছু না বলেই রিক্সা হতে নেমে ছুটে পার্কের ভেতরে যেতে নিলেই গেটের সামনে থেকে তাকে আটকে দেয় কিছু লোক। প্রবেশের টিকিট না কাটলে ভেতরে ঢোকা যাবে না। শিখন চোখ দিয়ে ইশারা দিতেই লোকগুলো ওসিফাকে ভেতরে যাওয়ার সুযোগ করে দেয়। ওসিফা একবার শিখনের দিকে তাকিয়ে স্মিত হেসে দৌড়ে ভিতরে গিয়ে ফাঁকা দোলনাটা দখল করে নেয়। শিখন টিকিট কেটে ভিতরে ঢুকে ওসিফার দিকে এগিয়ে গিয়ে দাঁড়ায়। ওসিফাকে ঝড়ের গতিতে দোল খেতে দেখে শিখন মুচকি হেসে ওঠে। এই মুহূর্তে তার পুরনো দিনের কথাগুলো খুব মনে পড়ছে। খুব ছোটবেলা হতেই তারা একই বিল্ডিংয়ে থাকছে। ছোটবেলাতে প্রতি শুক্রবার শেফা বেগম ও নীলুফা বেগম ওসিফাকে নিয়ে এই পার্কেই আসতেন। শিখনও ছুটির দিন হওয়ায় প্রায়ই তাদের সাথে আসতে বাধ্য হতো। যদিও ছোটবেলা হতেই তার শিশু পার্কের প্রতি তেমন একটা ঝোঁক ছিল না, ওসিফার বরাবরই ছোটবেলা হতে দোলনার প্রতি প্রবল ঝোঁক।
ফ্রক পরিয়েতা ও ঘাড় অব্দি চুলগুলো দুপাশে দুটো চুটি করা ছোট্ট ওসিফা যখন দোল খেত আর খিলখিল করে হাসতো, শিখন তখন ড্যাব ড্যাব করে তাকিয়ে শুধু ওসিফাকেই দেখত। গোল গোল ওসিফার গাল দুটো সবসময় টানতে মন চাইতো শিখনের। একদিন সাহস করে যেই ওসিফার গাল দুটো ধরে টেনেছিল, সে অমনি ওসিফা মাটিতে শুয়ে গড়াগড়ি করে কেঁদে কেটে সব একাকার করে ফেলেছিল। এসব কথা মনে করে আনমনেই হেসে ওঠে শিখন। ওসিফার দিকে তাকাতেই তার মনে হতে থাকে এই তো সেই ছোট্ট ফ্রক পরিহতা গোলগাল ওসিফা দোলনায় দোল খাচ্ছে। এই মেয়েটা শুধু একান্তই তার, এই মেয়েটার প্রতি শুধু তারই অধিকার রয়েছে। হঠাৎ মৃদু ঝগড়ার শব্দ কানে ভেসে আসতেই হুঁশ ফিরে শিখনের। স্পষ্টভাবে চেয়ে দেখে ওসিফা একটা বাচ্চা ছেলের সাথে রীতিমতো ঝগড়া করছে। ছেলেটা বারবার তাকে দোলনা হতে উঠতে বলছে, আর ওসিফা তার বলা এক বাক্যেই স্থির হয়ে আছে। আমি আগে বসেছি, তাহলে আমি কেন উঠবো? পরিস্থিতি অস্বাভাবিক বুঝে শিখন দৌড়ে গিয়ে ওসিফাকে টেনে দোলনা থেকে উঠিয়ে নিয়ে আসে কিছুটা দূরে। ওসিফার হাত ছেড়ে দিয়ে বড়সড় একটা দম ফেলে শিখন বলে উঠে, বাচ্চাটার সাথে ঝগড়া করছিলে কেন? আমার তো ভয় লাগছে। দুদিন পরে নিজের বাচ্চা হলে কিভাবে সামলাবি? বাচ্চার চকলেট চিপস তো নিজেই কেড়ে খেয়ে নিবি যা দেখছি। তার নিজে কি বাচ্চার বাপ এমনি এমনি হবেন নাকি? সব তো আপনাকেই সামলাতে হবে। কথাগুলো বেশ উচ্চ স্বরেই বলে ওসিফা। লজ্জায় শিখন আশেপাশে তাকাতে থাকে যে কেউ শুনেছে কিনা। পাশে দাঁড়িয়ে কিছু মহিলাকে হাসতে দেখে শিখন দ্বিগুণ লজ্জা বোধ করে মাথা নুয়ে ফেলে। শিখনকে মাথা নুয়ে ফেলতে দেখে ওসিফা আশেপাশে তাকাতেই তার সম্বিত জ্ঞান ফিরে আসে। জিভ কেটে শিখনের উদ্দেশ্যে বলে উঠে, এই রে, সরি শিখন ভাই, আমি আসলে খেয়াল করিনি। দাঁতে দাঁত চেপে শিখন বলে উঠে, তুই যে হুটহাটে ভাবে লজ্জায় ফেলাটা কোথা থেকে শিখেছিস আমি ভেবে পাচ্ছি। কেন, আপনার থেকে? এহেন কথা কর্ণগোচর হতেই শিখন বিস্ফোরিত নয়নে ওসিফার দিকে চেয়ে পড়তেই ওসিফার চোখ টিপ্পনি কাটে। বাসায় ফিরতে ফিরতে বিকাল 5:30 বেজে গেছে। সদর দরজা খোলা পেয়ে নিঃশব্দে পা ফেলে ড্রয়িং রুম ত্যাগ করে নিজের রুমের দিকে যেতে আরম্ভ করে ওসিফা। পরীক্ষা শেষ হয়েছে দুপুর 1টায়, তবে এতক্ষণ কোথায় ছিলে তুমি? গম্ভীর এক পুরুষালী কণ্ঠে এহেন কথা কানে বাজতেই ওসিফা চমকে উঠে পিছনে ফিরে দাঁড়িয়ে পড়ে। কিছুটা দূরেই আসিফ খন্দকার চোখ মুখে গম্ভীরতা ফুটিয়ে তুলে দাঁড়িয়ে আছে। আব্বু, তুমি কখন এলে? তোমাকে কি জিজ্ঞাসা করেছি তার উত্তর দাও আগে। এতক্ষণ কোথায় ছিলে? শিখনের সাথে রিকশায় চড়ে কোথায় গিয়েছিলে? শেষের কথাটুকু শুনে ভয়ে কেঁপে উঠে ওসিফা। শিখনের সাথে সে রিকশায় চড়ে কোথায় গিয়েছিল এটা আসিফ খন্দকারের কানে কথা থেকেই এলো। ভাবতেই দম বন্ধ হয়ে আসে ওসিফার। জবাব না পেয়ে আসিফ খন্দকার পুনরায় বলে ওঠেন, কি হলো জবাব দাও। ওর হাত ধরে টেনে নিয়ে রিকশায় উঠেছিলে, এটাও মানুষ দেখেছে। তোমাদের নাকি প্রায়ই একসাথে দেখা যায় রাস্তায়। বাসায় এসে পড়ানোর পারমিশন দিয়েছি বলে কি রাস্তাঘাটে একসাথে চলাফেরা করতেও বলেছি? তোমার দ্বারা এমন কিছু আমি কখনোই আশা করিনি ওসিফা। আসিফ খন্দকারের এহেন কথায় চোখ টলমল করে ওঠে ওসিফার। কিভাবে সব বোঝাবে তার মাথায় খেলে না। এর মাঝে নীলুফা বেগমও ড্রয়িং রুমে এসে উপস্থিত হন। ওসিফা, এত দেরি হলো কেন আসতে? কোথায় ছিলে এতক্ষণ? জানিস কত টেনশন করছিলাম আমরা। বড়সড় একটা দম নিয়ে ওসিফা বলে ওঠে, আমি অনেক অনেক দুঃখিত আব্বু আম্মু, আমি আসলে ভুল করে ফেলেছি। আসলে পরীক্ষা শেষ, তাই সেই উত্তেজনায় সব গুলিয়ে ফেলেছিলাম। তোমাদের একটা কল করে জানানো উচিত ছিল আমার। আব্বু, আমি শিখন ভাইকে পছন্দ করি, কিন্তু তোমাদের সম্মান চলে যাবে এমন কিছু আমি কখনোই করিনি। মেয়ের মুখে এহেন কথা শুনে আসিফ খন্দকার নির্বাক হয়ে যান। এমনটা হওয়া হয়তোবা স্বাভাবিক। নীলুফা বেগম বলে উঠেন, তুই সজ্ঞানে বলছিস তো? যা বলছি সজ্ঞানেই বলছি। আমি কখনোই চাই না আমার জন্য তোমাদের নাক কাটা যাক। এই কথাটা আমি পরীক্ষার পরে বলে দিতাম তোমাদের। আমি নিজে এই ব্যাপারটা উপলব্ধি করেছি অল্প কিছুদিন হলো। আমি সত্যিই শিখন ভাইকে অনেক পছন্দ করি আম্মু। আবেগের জোয়ারেও গা ভাসাচ্ছি না আমি। আমার প্রথম টার্গেটই আমার ক্যারিয়ার, তারপর অন্য কিছু। সন্ধ্যায় শাকলাইন ভাই আর শেফা ভাবিকে শিখনকে নিয়ে বাসায় আসতে বলো নীলুফা। বলেই বেডরুমের দিকে পা বাড়ান আসিফ খন্দকার। ওসিফা অসহায় দৃষ্টিতে একবার নীলুফা বেগমের দিকে তাকায়। এখন কি হবে আম্মু? ফ্রেশ হয়ে খেতে আয়, কি হবে তা পরে দেখা যাবে। তুমি আমার উপরে রেগে আছো আম্মু। আমি সরি আম্মু, আর কোনোদিন এমন হবে না। তোর মায়ের রাগ নেই, তোর মা রাগ করে না। নীলুফা বেগমের মাঝে এমন কঠোরতা দেখে আচমকা কেঁদে উঠে ওসিফা। মেয়ের চোখে পানি দেখে কেঁপে উঠেন নীলুফা বেগম। 2 হাতে মেয়েকে আগলে নিয়ে বলে উঠেন, কাঁদছিস কেন বোকা মেয়ে? আমি রাগ করিনি। আমাকে ক্ষমা করে দাও আম্মু, এমনটা আর কোনোদিন হবে না।
আমার উচিত হয়নি তোমাদের না জানিয়ে যাওয়া। আমি এটাও বুঝিনি কখন শিখন ভাই আমার মন দখল করে নিয়েছে। আর আজকে শিখন ভাইয়ের কোনো দোষ নেই মা, আমি জোর করে নিয়ে গিয়েছিলাম। মেয়ের এমন সহজ সরল মনোভাব ও স্বীকারোক্তিতে মুগ্ধ হন নীলুফা বেগম। মেয়েটা পারলে তো তাদের আস্থাকে অপব্যবহার করে মিথ্যা কাহিনীও তাদের কাছে উপস্থাপন করতে পারত, যেটা বর্তমানে প্রায়ই সংখ্যক টিনেজার করে থাকে। নীলুফা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে ওঠেন, সারা জীবন এমনই থাকিস আব্বু আম্মুর কাছে, তবে জীবনে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় একটা বার তোর আব্বু আম্মুকে তাতে সামিল করিস। এখন যা, দ্রুত ফ্রেশ হয়ে আয়, আমি এখনো খাইনি। অসিফা মুগ্ধ নয়নে তার মায়ের দিকে চেয়ে থাকে। তার আব্বু আম্মুকে সে তার সাথে দরকারে কঠোর হতে দেখেছে, আবার কোমল হতেও দেখেছে, যার জন্যই হয়তো এখন পর্যন্ত জীবনে কোনো প্রবল বাধার সম্মুখীন সে হয়নি। ঠিক কোনো না কোনো ভাবে তারা তাকে পার করে দেয় সবকিছু হতে। শিখন ছেলেটাও তাকে সকল প্রকার খারাপ ভালো মুহূর্তে আগলে রাখে। আব্বু আম্মুর পরে সেই একজন যে তাকে সঠিক পথে ধাবিত হওয়ার নির্দেশনা দিয়ে থাকে। এমন মানুষকে কেই বা হারিয়ে যেতে দিতে চায়। অসিফা সৃষ্টিকর্তার দরবারে লাখো কোটি শুকরিয়া জানায় এমন মানুষগুলোকে তার জীবনে পাঠানোর জন্য। অসিফাকে তুমি পছন্দ করো? আসিফ খন্দকারের এমন প্রশ্নে বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায় শিখন। অসিফার দিকে তাকাতেই অসিফা মাথা নুয়ে নেয়। কি হলো, উত্তর দাও। জি আঙ্কেল, আমি অসিফাকে পছন্দ করি এবং ওকেই বিয়ে করতে চাই। আসিফ খন্দকার এবার সোজা হয়ে বসে সাকলাইন খান ও শেফা বেগমের দিকে তাকান। শেফা বেগম আমতা আমতা করে বলে ওঠেন, আসিফা না হয় ছোট, যা করেছে তা মানা যায়, তবে শিখন ও তো বড়। তাহলে ও বড় হয়ে কিভাবে কাণ্ড জ্ঞানহীন হলো আমি বুঝতে পারছি না আসলেই। আমরা অনেক অনেক দুঃখিত আসিফ ভাই। আন্টি, শিখন ভাইয়ের কোনো দোষ নেই, আমি তাকে জোর করে নিয়ে গিয়েছিলাম। উনি অনেকবার আমাকে রিমাইন্ডার দিয়েছিলেন বাসায় ফেরার জন্য, কিন্তু আমি শুনিনি। প্লিজ ওনাকে দোষ দেবেন না, ওনার কোনো দোষ নেই। বলেই কেঁদে উঠে অসিফা। শিখন মুচকি হেসে অসিফার দিকে তাকিয়ে থাকে। শেফা বেগম উঠে এসে অসিফাকে আগলে নিয়ে বলে ওঠেন, এই বোকামি, কাঁদছিস কেন? শেফা বেগমের কথার মাঝে আসিফ খন্দকার বলে ওঠেন, তুমি যেহেতু অসিফার হতে বেশ বড়, তাহলে তোমার এটাও তো বোঝার কথা, এই বয়সটাতে মানুষ আবেগে ভাসতে থাকে। একবার নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারলে মানুষ ধসে পড়ে। তোমার অন্তত নিজের ফিলিংস শেয়ারের ক্ষেত্রে সচেতন হওয়া উচিত ছিল। শিখন বিনা বাক্য ব্যয়ে ফ্লোরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে থাকে। সে কাউকে জানান দিতে চায় না আসল সত্য কথাটা। ধসে পড়া মেয়েটাকে সে কিভাবে পুনরায় নিজ হাতে গড়েছে তা সে জানান দিতে চায় না কাউকে। তামিম নামটা মেয়েটার মস্তিষ্ক হতে বের করার জন্য তাকে তো এমনটা করতেই হতো। শিখন নিজেই কখনো চায়নি এত আগে অসিফাকে তার মনের কথার জানান দিতে, তবে পরিস্থিতি এমন ছিল যে সে বাধ্য হয়ে অসিফাকে তার দিকে ধাবিত করতে উদ্যত হয়েছিল। নতুবা মেয়েটা হয়তোবা প্রতিদিন পরীক্ষার হল হতে এমন হাসি খুশি মুখ নিয়ে বের হতে পারত না। তামিম নামক কষ্টদায়ক অতীতকে নিঃশেষ করতেই শিখন নামের সূক্ষ্ম বর্তমানের সূচনা করতে সে বাধ্য হয়েছে। নতুবা প্রেমিকের দেওয়া থোকার দাগ যে এত সহজে মুছে না। তার তন্দ্রা হরিণীর দুর্বলতাকেও কাউকে জানাতে চায় না সে, হোক বাবা মা সবচেয়ে কাছের বন্ধু। তবে পুরনো অধ্যায় আরেকবার মিললে যে গাথা ইমারত পুনরায় ধসে যেতে পারে তা নিয়েই শঙ্কিত শিখন, তাই চেপে যায় সে। আঙ্কেল, আমার কর্মকাণ্ডের জন্য আমি অত্যন্ত দুঃখিত। আশা করছি পুনরায় এমন ভুল হবে না আমার দ্বারা। অসিফাকে আমি আমার জীবন সঙ্গিনী করতে চাই, তবে তাও মেডিকেল অ্যাডমিশন নেবার পর। আমি আমার মেয়েকে কোনো অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে চাই না। তোমার নিজের জীবনেরই কোনো নিশ্চয়তা নেই। তুমি আমার মেয়েকে কিভাবে আগলে রাখবে? ভাই ভাবি, আপনারা প্লিজ ওকে বোঝান একটু। আমার একটাই মেয়ে অসিফা। প্রতিটা বাবা মাই তার সন্তানের ভালো চায়, আমিও মানি তা আঙ্কেল। আর মেয়েদের নিয়ে তাদের বাবারা যে একটু বেশি কেয়ারফুল তাও জানি। একজন বাবা কখনোই তার মেয়েকে অনিশ্চয়তার মাঝে ঠেলে দিতে চান না। তবে আমাকে দেখে নিশ্চয়ই দায়িত্বহীন মানুষ মনে হয় না। সাহস করে দায়িত্ব যখন নিতে চাইছি, তবে অবশ্যই নিজের জীবন দিয়ে হলেও আমার অমূল্য রত্নকে আমি আগলে রাখবো। প্লিজ একবার আমার উপর ভরসা রাখুন আঙ্কেল। আমার রাজনীতির জন্য অন্তত ওর উপর কখনো কোনো ইফেক্ট পড়বে না। আপনার মেয়ে আপনার কাছে এসে সবসময় জোর গলায় বলতে পারবে সে সুখে আছে। আসিফ খন্দকার এক পলক নীলুফা বেগমের দিকে তাকাতেই তিনি বলে ওঠেন, আল্লাহর উপর ভরসা রেখে ছেলেটার হাতে মেয়েকে তুলে দিয়েই দেখো না। শেফা বেগমও বলে ওঠেন, আমার সেই কবে থেকে শখ এই পুতুলটাকে আমাদের ঘরে নিয়ে সাজিয়ে রাখবো। ভাই একটাবার ভরসা করে দেখুনি না। বেশ কিছুক্ষণ নিশ্চুপ থাকেন আসিফ খন্দকার। অতঃপর মেয়ের দিকে তাকিয়ে তাকে নিজের এক বাহুতে আগলে নিয়ে বলে ওঠেন, আমার কলিজার টুকরোকে তোমার হাতে তুলে দিলাম। আমার আস্থার মান রাখবে আশা রাখছি।
আমি কখনোই তোমার হাতে ওকে দিতে চাইনি, তবে অন্যের হাতে তুলে দিলে ও কখনো সুখী হতে পারবে না। আর আমার কাছে সবচেয়ে আগে আমার মেয়ের সুখ। ভেবে দেখলাম তোমার কাছেই আমার মেয়ে সবচেয়ে সুখী হবে, তবে একটা শর্ত আছে আমার। ডাহুক পাখির ন্যায় চেয়ে থাকা উপস্থিত সকলেই একত্রে বলে উঠে, কি শর্ত? ওশিফা মেডিকেলে অ্যাডমিশন না নেওয়া পর্যন্ত তোমাদের বিয়ে হবে না, আর না প্রেমের সম্পর্কে জড়াতে পারবে। ওশিফাকে প্রাইভেট কলেজে ভর্তি করে সেখানের অভ্যন্তরীণ হোস্টেলে রেখে আসবো। এসএসসি কমপ্লিট করে ওশিফা মেডিকেল অ্যাডমিশন নেওয়ার পরেই তোমাদের বিয়ে হবে। আর হ্যাঁ, এই 2 বছরে শুধুমাত্র প্রতি শুক্রবারে 20 মিনিটের জন্য ফোনে কথা বলতে পারবে, তার বেশি না। আর সেখানেও মাস্টার্স কমপ্লিট করে নিজেকে প্রতিষ্ঠিত করে নেবে ততদিনে। এই 2 বছরে একে অপরের জন্য অফুরন্ত ভালোবাসা জমাতে থাকো, যেন তা যুগ যুগ ধরে তোমাদের দুজনকে একসাথে বেঁধে রাখতে পারে। রাজি তো? রাজি মানে? আলবাত রাজি শ্বশুর আব্বু। বলেই ওশিফার দিকে তাকায় শিখন। ওশিফা হেসে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। উপস্থিত সকলে হো হো করে হেসে ওঠে। 4 বছর পর ক্লাস শেষ করে সবে মেডিকেলের মেইন ফটক পেরিয়ে বাইরে বেরিয়েছে ওশিফা। গ্রীষ্মের তাপদাহে প্রচণ্ড গরম অনুভূত হতেই গায়ে জড়ানো ধবধবে সাদা অ্যাপ্রনটা খুলে হাতে নিতেই রাস্তার ওপারে চিরপরিচিত একটা গাড়ি এসে থামতেই ঠোঁটে হাসি ফুটে ওঠে ওশিফার। সাবধানে রাস্তা পার হয়ে গাড়ির সামনে এসে দাঁড়াতেই হঠাৎ গাড়ির সামনের দিকের দরজা খুলে যায়। ওশিফা গাড়িতে উঠে বসতেই ড্রাইভিং সিটে বসে থাকা শিখন বলে উঠে, আমার একমাত্র ডাক্তার বউয়ের দিন কেমন কাটলো? দিন কেমন কেটেছে তা জানি না, তবে নেতা সাহেবকে পেয়ে এখন আমার দিনের অবশিষ্ট সময়টুকু ঝাক্কাস কাটবে। আমার একমাত্র বউটা আর বড় হলো না? আপনি থাকতে আমার আর বড় হয়ে লাভ আছে? এমপি সাহেব হয়ে গেছেন আর ঘরের বউ সামলাতে পারবেন না? এটা কেমন কথা? আমার ঘরের এমপি যে ডেঞ্জারাস, সেই তো উল্টো আমাকে সামলায়। আমি আর তাকে কি সামলাবো? আমি ডেঞ্জারাস মানে? না না, তুমি ডেঞ্জারাস হতে যাবে কেন? তুমি তো আমার একমাত্র বউ, আমার ডাক্তার বউ। এই যাত্রায় বেঁচে গেলেন তাহলে, নতুবা আজকে আর ভাত ছিল না আপনার কপালে। তোমার নামে কিন্তু আমি পুরুষ নির্যাতনের মামলা করব বউ। চলুন তাহলে, আমি আপনার সাথে যাচ্ছি। এই 1 মিনিট, আপনি একা গাড়ি নিয়ে এসেছেন কেন? ড্রাইভার কোথায়? আর আপনার বডিগার্ডসই বা কোথায়? এমবি বলে কি একটু বউ নিয়ে রিল্যাক্সলি ঘুরতে বের হতে পারবো না? কতগুলো বছর অপেক্ষা করার পর আমার বউকে পেয়েছি আমি। অযথা কথা না পেঁচিয়ে সোজাসুজি উত্তর দিন। বডিগার্ড পেছনের গাড়িতে। আজ শিখনে তার একমাত্র বউ নিয়ে সারা শহর ঘুরতে মন চেয়েছে, তাই আজ ড্রাইভারের ছুটি। বলেই গাড়ি স্টার্ট দিয়ে শিখন পুনরায় বলে উঠে, লেটস মেক দ্য ডে স্পেশাল টুগেদার। ওশিফা সিটে মাথা এলিয়ে দিয়ে এক ধেয়ে তার নেতা সাহেবের দিকে চেয়ে থাকে। এ দেখা হয়তো জনমভর চলতেই থাকবে, কেননা প্রতিটা দিনই এই মানুষটা শুধু তার, এবং সে একান্তই এই মানুষটার। সমাপ্ত।